হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ জার্সিতে বিশ্বকাপ ফুটবল আসর জমছে বসছে এবং নিউ ইয়র্ক থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন টিকিট $150 রিটার্ন আজকে নিউজটি বেরিয়েছে এবং এর আগেও আমরা কিছু আলাপ করেছিলাম, আর আপনার আজকের ফাইনাল রিপোর্ট বেরিয়েছে। সো ইটস লাইক এ বিজনেস। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অনেকেই নিতে চান, এতে কি কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়টি আজকে আলোচনা করব। আরেকটা বিষয় আছে ডিসেবিলিটি। আমাদের কমিউনিটি অনেকেই শারীরিক কারণে বা বয়সের কারণে ডিসেবিলিটি নিতে চান। সো ডিসেবিলিটি বেনিফিটের কী কী সুবিধা আছে এবং এই আবেদনের নিয়মকানুন কী, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন 15 তারিখে ট্যাক্স রিটার্ন হয়েছে। ট্যাক্স রিটার্ন যারা করতে পারেনি, ব্যক্তিগত অথবা কর্পোরেট হোয়াট এভার ইট ইজ, সো তাদের করণীয় কী হন এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। শপ লিফটিং বা দোকানে চুরি করা একটা বড় ধরনের প্রবণতা আছে এবং বিভিন্ন দোকানে গেলে আমি দেখেছি যে ছবি টানানো থাকে এর মধ্যে মেজর বাংলাদেশি মহিলাদের অনেক ছবি, নারীদের অনেক ছবি দেখা যায়। এর মধ্যে বাংলাদেশ এই শপ লিফটিং বা দোকানে চুরি বন্ধে নিউ ইয়র্ক সিটি পুলিশ নতুন করে বিশেষ একটি উদ্যোগ নিয়েছে। এত সাধু সাবধান, এই বিষয়টি আজকে আমরা জানব। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের আশাবাদ, খুলে দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী, আর ভবিষ্যৎ কি, এই বিষয়টি আজকে বিস্তারিত জানব। বাংলাদেশের সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের টালবাহানা এবং IMF কর্তৃক ঋণের কিস্তি বন্ধের খবর এবং অর্থমন্ত্রীর ওয়াশিংটন সফর, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন যেন হাসান ফেরদৌস, গুলাম মর্তুজা, ইব্রাহিম চৌধুরী খোকন এবং মিয়া মোহাম্মদ আফজাল। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন প্রিয় নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, কিন্তু এপ্রিল মাসের 17 তারিখ। সর্বশেষ পরিস্থিতি ইরানে সেটি দেখা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিয়েছে যুদ্ধবিরতি চলাকালীন সময়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর অবরোধ, যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধ, সেটি বহাল থাকবে। কিছুক্ষণ আগে একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, যেটি ভিডিওতে এসেছে, যে মিস্টার প্রেসিডেন্ট, হোয়াট উইল ইট টেক টু এন্ড দ্য ব্লকেড, অর্থাৎ ব্লকেড বন্ধ করতে কি করতে হবে ইরানকে। প্রেসিডেন্ট বলেছেন যখন ইরানের সাথে একটি চুক্তি স্বাক্ষর হবে সেই মুহূর্তেই ব্লকেডটি বন্ধ হয়ে যাবে, ব্লকেডটি শেষ হবে। তবে যখন as soon as the agreement signed, অর্থাৎ যত দ্রুত সম্ভব, যত দ্রুত এই চুক্তি স্বাক্ষর হবে ইরানের সাথে, তত দ্রুতই এই ব্লকেড বন্ধ হবে। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ বক্তব্য। ঘন্টা দুয়েক আগে তিনি এই মন্তব্যটি করেছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায়, এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সহায়তায় সামুদ্রিক মাইন সরিয়ে নিচ্ছে ইরান এবং এবং আর কখনো হরমুজ বন্ধ করবে না ইরান। এই প্রতিশ্রুতি নাকি ইরান দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে তার শুক্রবার আর সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যাল, সেখানে এক সংক্ষিপ্ত পোস্টে এই ঘোষণাটি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো দাবি করেছে যে ইরান এই জলপথটিকে, অর্থাৎ হরমুজ প্রণালীকে আর কখনো বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না, এমন প্রতিশ্রুতি নাকি তারা দিয়েছে। ইরান অবশ্যই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প বলেছেন ইরান এই মর্মে রাজি হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালী বন্ধ করবে না, এটি আর কখনো বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে না। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে আজ শুক্রবার সকালে। এখনো পর্যন্ত ইরান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে হরমুজ প্রণালী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রথম ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া হচ্ছে যুদ্ধবিরতি চলাকালীন সময় পর্যন্ত। তাতে তেলের দাম কমে গিয়েছে 13%। ক্রুড অয়েল ব্যারেল, যেটাকে আমরা বলি, প্রায় এখন $80 থেকে $85 মধ্যে উঠানামা করছে তেলের দাম ব্যারেল প্রতি, যেটি $100 অতিক্রম করেছিল, $108 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেটি এখন $80 থেকে $85 মধ্যে বিক্রি হচ্ছে, 13% হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন এই প্রণালী আর কখনোই বন্ধ করবে না, রাজি হয়েছে ইরান। তবে যুদ্ধবিরতির বাকি সময়ে উন্মুক্ত রাখার ঘোষণা, বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রাখার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, সেটি একটু আগে আপনাদের আমি জানিয়েছি। গতকাল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে TPS, হাইশিয়ান নাগরিকদের জন্য যারা যুক্তরাষ্ট্রের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের আওতায়
অবস্থান করছেন তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে তাদের টিপিএস মেয়াদ বাতিল করার ঘোষণা দিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কয়েক সপ্তাহ আগে। গতকাল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে যদিও, এবং সেই প্রস্তাবে বলা হয়েছে যে হাইশিয়ানদের আরো 3 বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হোক, এবং এবং এই টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস 2029 সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির পক্ষে ভোটাভুটি হয়েছে এবং তার সমর্থনও পাওয়া গেছে। এবং তাতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপগুলো প্রতিহত করার লক্ষ্যে ডেমোক্র্যাটদের সমর্থিত এই প্রস্তাবের পক্ষে 10 জন রিপাবলিকান ভোট দেওয়ার কারণে কিন্তু প্রস্তাবটি শেষ পর্যন্ত পাস হয়েছে, কারণ রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ দল, ডেমোক্রেটরা সংখ্যালঘিষ্ঠ দল, তাদের উত্থাপিত প্রস্তাব রিপাবলিকানদের সমর্থন ছাড়া পাশ হওয়ার কোনো সুযোগ নেই। সেটাই হয়েছে গতকাল, এবং 10 জন রিপাবলিকান সদস্য যারা আগামী নির্বাচনে এমন এলাকায়, তারা নির্বাচনী এলাকায়, সেখানে এই বিষয়ে একটি ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে এই আশঙ্কাতেই তারা টিপিএস হাইশিয়ান নাগরিকদের যুক্তরাষ্ট্রের টিপিএস মেয়াদ আরো 3 বছর বাড়ানোর প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছেন। 224টি ভোটের সমর্থন পেয়েছে এশিয়ানদের এই টিপিএস বৃদ্ধি করার প্রস্তাবটি 3 বছরের জন্য। 204 জন সদস্য বিরোধিতা করেছেন, কিন্তু এখন বিলটি পাঠানো হবে সিনেটে। সেখানে ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠ কিন্তু রিপাবলিকানরাই, এবং রিপাবলিকান সিনেটের মধ্যে এই ব্যাপারে খুব একটা আগ্রহ কেউ প্রকাশ করেনি রিপাবলিকান কোন সিনেটের পক্ষে এই বিলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য। অতএব সিনেটে এটি বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বেশ ভালোভাবে। তবে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে সিনেট যদি বিলটি পাশও করে, তারপরও প্রেসিডেন্ট এই বিলে ভেটো দিবেন, এবং ভিটো নাকচ করার সমর্থন 2/3 সদস্যের সমর্থন দরকার। সেটা হাউসেও সমর্থন পাওয়া মুশকিল হবে, সিনেটও পাওয়া মুশকিল হবে। অর্থাৎ হাউস এবং সিনেট দুই জায়গাতেই পাশ হওয়ার পরও এই বিলটি শেষ পর্যন্ত কার্যকর করা সম্ভব হবে না হোয়াইট হাউসের আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিবেন এবং তার ভেটো নাকচ করার জন্য 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন। সেটি এই প্রস্তাবের পক্ষে এখনো পর্যন্ত নেই। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমে বড় ধরনের একটি জট বেঁধেছে, এবং লাখ লাখ মানুষের লাখ লাখ মানুষকে যারা এই জটের মধ্যে পড়ে গিয়েছেন তাদের ডিপোর্টেশনের ঝুঁকিও বাড়তে শুরু করেছে দিনে দিনে। গত বছরের শুরু থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আবেদনগুলো প্রসেস করার জন্য বেশি সময় নিচ্ছে, এবং যার অর্থ হলো অনেক বেশি মানুষের আবেদনটি আদৌ গৃহীত হয়েছে কিনা তা নিশ্চিত না হয়ে মাসের পর মাস অপেক্ষা করছে। এমনকি অনেকে জানেনও না যে তাদের আবেদনপত্রটি নির্দিষ্ট দপ্তরেও পৌঁছেছে। আবেদনটি পর্যালোচনা করা তো দূরের কথা, ইউএসসিআইএস এর যারা এই ইমিগ্রেশন প্রক্রিয়াটি অনুমোদন করে যাচাই বাছাই করার পর, তারা তাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এনপিআর, ন্যাশনাল পাবলিক রেডিও, একটি পর্যালোচনা থেকে দেখা যায়, পাবলিক এই পর্যালোচনা করেছে যে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব, ওয়ার্ক পারমিট কাজের অনুমতি, কিংবা যুক্তরাষ্ট্রে বসবাসের অন্যান্য অনুমতির মতো বিভিন্ন ইমিগ্রেশন সেবার জন্য জমা পড়া প্রায় 1,20,00,000 12 মিলিয়ন আবেদন বর্তমানে সিদ্ধান্তের অপেক্ষায় পড়ে আছে। অবাক হওয়ার মতো ব্যাপার, 12 মিলিয়ন আবেদন সিদ্ধান্তহীনতায় অবস্থান করছে, এবং এই ব্যাকলগ যা জমে থাকা আবেদনের তালিকায় 1,16,00,000 আবেদনের মধ্যে রয়েছে। নাগরিকত্ব অর্জন, গ্রিন কার্ড প্রাপ্তি, কাজের অনুমতি, রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য জমা দেওয়া ফর্মগুলো রয়েছে এর মধ্যে। এছাড়া আরো 2,47,974টি আবেদন রয়েছে, যাকে ইউএসসিএস ফ্রন্ট লগ হিসাবে অভিহিত করছে, এবং যার হিসাব আলাদাভাবে রাখা হয়। এগুলো এমন সব আবেদন সম্ভবত ডাকযোগে পাঠানো, যা জমা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ইমিগ্রেশন সংস্থা অর্থাৎ ইউএসসিএস এখনো সেগুলোর ফর্ম খুলেই দেখেনি, কিংবা কোনো নির্দিষ্ট শ্রেণীতে এগুলিকে বিভক্ত করেনি। এই হচ্ছে সর্বশেষ ব্যাকলগের অবস্থা, প্রায় 12 মিলিয়ন আবেদন বিভিন্ন ইমিগ্রেশন সেবা সুবিধা, যার মধ্যে ওয়ার্ক পারমিট, নাগরিকত্ব, রাজনৈতিক আশ্রয়, সবগুলোই কিন্তু এই 12 মিলিয়নের মধ্যে জমা পড়ে আছে, যেগুলো সিদ্ধান্তহীনতার অপেক্ষা রয়েছে ইউএসসিএস এর পক্ষ থেকে। কবে নাগাদ এই প্রক্রিয়াটি আরো জোরদার হবে সে ব্যাপারে ইউএসসিএস এর পক্ষ থেকে কোনো আভাসও দেওয়া হয়নি, কোনো ইঙ্গিতও প্রদান করা হয়নি।
ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক, যার নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইমিগ্রেশন ডিপোর্টেশন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বেশ জোরালো ভাবে। এবং সেই আইসের যিনি অস্থায়ী পরিচালক ছিলেন, টড লায়ন্স, তিনি হোমল্যান্ড সিকিউরিটি মার্ক ওয়েন মুলিনের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বলেছেন যে পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্যই তিনি পদত্যাগ করছেন। আগামী 31শে মে থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে। আপনারা একটু আগে তাহের আপনাদের উল্লেখ করেছেন, গতদিন কয়েক আগেও আমি জানিয়েছিলাম আপনাদের যে নিউ জার্সির মেডোল্যান্ডসে যে বিশ্বকাপ ফুটবলের খেলাটি অনুষ্ঠিত হবে, সেই খেলায় যারা প্যান স্টেশন থেকে যাবেন সেখানে তাদের টিকিটের মূল্য $100 বেশি করার প্রস্তাব করা হচ্ছে, শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে, যেখানে বর্তমানে ভাড়া মাত্র $12। কিন্তু আজকে নিউ জার্সির গভর্নর শেরিল আহ, গভর্নর মিকি শেরিল জানিয়েছেন যে পর্যটন ফি হিসাবে, টুরিস্ট ফি যেটাকে বলা হচ্ছে, যে পর্যটন ফি হিসাবে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সেলস ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবের পক্ষে তিনি সমর্থন দিয়েছেন। গভর্নর শেরিল আরো বলেন যে সেলস ট্যাক্স বৃদ্ধির একটি বিতর্কিত প্রস্তাবকেও তিনি সমর্থন করেছেন। আসন্ন সামারে নিউ জার্সিতে যেসব বিশ্বকাপের ম্যাচ আয়োজন আয়োজন করা হচ্ছে, তা থেকে রেভিনিউ আয়ের একটি লক্ষ্যে তিনি মেডোল্যান্ডস এলাকার আশেপাশে যে যে সমস্ত পণ্য বিক্রি হবে, সেই সমস্ত পণ্যের উপর বিক্রয়ের সেলস ট্যাক্স বৃদ্ধি এবং সমগ্র নিউ জার্সি স্টেট জুড়ে অন্যান্য ফি বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন করেছেন। প্রস্তাবনা অনুযায়ী মেডোল্যান্ডস এলাকায়, যে এলাকাটি প্রায় 30 বর্গ মাইল জুড়ে বিস্তৃত, নির্দিষ্ট কিছু কেনাকাটার উপর 3% অতিরিক্ত সেলস ট্যাক্স আরোপ করা হবে। হোটেল কক্ষের ভাড়ার উপর অতিরিক্ত 2.5% সারচার্জ যুক্ত করা হবে এবং নিউ জার্সি থেকে শুরু হয়ে মেডোল্যান্ডস গিয়ে শেষ হয় এমন রাইড হেলিং ট্যাক্সি বা রাইড শেয়ারিং ট্রিপ গুলোর উপর 50 সেন্ট সারচার্জ আরোপ করা হবে। অর্থাৎ নিউ জার্সির সীমানা থেকে মেডোল্যান্ডস পর্যন্ত যাওয়া পর্যন্ত যে ট্যাক্সি গুলো, রাইড শেয়ারিং ট্যাক্সি যেগুলো, সেগুলোর উপর আরো অতিরিক্ত 50 সেন্ট ধার্য করা হবে। নিউ ইয়র্ক সিটির হোম কেয়ার সেবায় যারা দিচ্ছেন গৃহকালীন সেবা, 24 ঘন্টা কাজের শিফট অব্যাহত থাকায় এই ধর্মঘট শুরু করেছেন গতকাল থেকে 15 জন এই ধরনের গৃহকর্মী, যারা হোম কেয়ার নার্স, যারা 24 ঘন্টায় সেবা দিয়ে থাকেন, কিন্তু 24 ঘন্টার পারিশ্রমিক তারা পান না। এবং এই ধরনের একটি বিল সিটি কাউন্সিলে নাকচ করার প্রস্তাবও নাকচ হয়ে যায়। কিন্তু অনির্দিষ্টকালীন তারা অনশন ধর্মঘট শুরু করেছেন সিটি হলে। এবং সিটি কাউন্সিল 24 ঘন্টার কাজের শিফট নিষিদ্ধ করার একটি বিল বা প্রস্তাবনা এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন তারা। কারণ এই 24 ঘন্টার শিফটকে রেগুলেট করার জন্য যে একটি প্রস্তাব করা হয়েছিল, অর্থাৎ যারা 24 ঘন্টা কাজ করেন ঠিকই, কিন্তু 24 ঘন্টার পারিশ্রমিক তারা পান না, এই বিষয়টি একটি সমাধান আসার জন্য যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল সিটি কাউন্সিলে, সেটি পাশ করা সম্ভব হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই হোম কেয়ার সার্ভিস সেবা যারা দিচ্ছেন, যাদের অধিকাংশই ইমিগ্রেন্ট নারী, অভিবাসী নারী, সেই কর্মীদের এবং তাদের সার্বক্ষণিক সেবার উপর নির্ভরশীল অসহায় রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করছে। রোগীরাও ক্ষুব্ধ, যারা সেবা দিচ্ছেন তারাও ক্ষুব্ধ। রোগীরা ক্ষুব্ধ যে তাদের সেবা যারা দিচ্ছেন তারা 24 ঘন্টা সেবা দিচ্ছেন ঠিকই, 24 ঘন্টা পরিশ্রমিক পাচ্ছেন না স্টেটের বিভিন্ন নিয়ম কানুনের কারণে। আর যারা সেবা দিচ্ছেন তারা ক্ষুব্ধ, তারা 24 ঘন্টা সেবা দিয়েও তারা 24 ঘন্টার পারিশ্রমিক পাচ্ছেন না। 1 দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মী সেবা, যারা আবাসিক সেবা দিয়ে থাকেন, এমন সব রাষ্ট্রীয় বিধিনিষেধ বাতিলের দাবি জানিয়ে এসছে, যেগুলি স্টেট বিধিনিষেধ, যা 24 ঘন্টা কাজ করা সত্ত্বেও কর্মীদের মাত্র 13 ঘন্টার পারিশ্রমিক দেওয়া হয়। অবিশ্বাস্য হলো সত্য, স্টেট ল অনুযায়ী 24 ঘন্টা একজন রোগীর সাথে কাটানোর পরও যিনি কাটাচ্ছেন, সেবা দিচ্ছেন, হোম কেয়ার, তিনি পাচ্ছেন মাত্র 13 ঘন্টার পারিশ্রমিক। 24 ঘন্টার এই কাজের কাজের শিফট গুলো ততক্ষণ পর্যন্ত অনুমতি থাকে যতক্ষণ পর্যন্ত কর্মীদের খাবারের বিরতির জন্য 3 ঘন্টা এবং নিরবচ্ছিন্ন ঘুমের জন্য আহ অন্তত 5 ঘন্টা সময় বরাদ্দ রাখা হয়। অর্থাৎ 3 ঘন্টা খাবার আর 5 ঘন্টা হচ্ছে ঘুমের জন্য। এই সমস্ত হোম কেয়ার কর্মীরা অভিযোগ করেছেন যে তারা নিয়মিত ভাবে একই বাড়িতে একটানা 96 ঘন্টা পর্যন্ত বিশ্রামহীন ভাবে কাজ করেন, অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশের জন্যই তারা পারিশ্রমিক পেয়ে থাকেন। এর প্রতিবাদেই তারা অনশন ধর্মঘট
শুরু করেছেন সিটি হলে। প্রথম দিকে 15 জন জয়েন করেছেন, অংশ নিচ্ছেন এই ধর্মঘটে। এটি দিনে দিনে আরো বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আপাতত আজকে এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি জানেন যে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লিওন্স উনি পদত্যাগ করেছেন, এবং এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন যে তিনি সাডেনলি তিনি কেন পদত্যাগ করলেন, এবং তিনি কেউ প্রথম কেউ বলছেন পদত্যাগ যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি যেটা তিনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলেন, এটা নিয়ে সারা যুক্তরাষ্ট্রে এমন একটি মানে তার যে পলিসি, এই পলিসি ইমপ্লিমেন্টেশন নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে যে যারা কাজ করছেন বিভিন্ন দায়িত্বে তারা নিজেরাই এখন বিব্রত বোধ করছেন যে ওনার পলিসি এবং এক্সিকিউশন নিয়ে, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন। আপনার কি মনে হয়? উনি পদত্যাগ পত্রে যেটা লিখেছেন যে উনি পরিবারের সাথে সময় জি। কাটাতে চান, সেটি তিনি লিখেছেন। কিন্তু মূল বিষয় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এত প্রায় 1 বছরও বেশি সময় কাজ করার পরও ওনার পদটিকে স্থায়ী রূপ দেওয়া হয়নি, উনি অ্যাক্টিং রয়ে গেছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাক্টিং থাকার আরেকটা দুর্বলতার দিক হচ্ছে যে অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কাউকে এই ইমিগ্রেশন ডিপোর্টেশন প্রক্রিয়াটি চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য সুযোগ দিয়ে থাকে। যেমন একজনকে দিয়েছিলেন বর্ডার, ইউএস বর্ডার পেট্রোল থেকে বর্ডার যান। একজনকে বর্ডার বর্ডার যান না, বর্ডার বর্ডারের যিনি দায়িত্বে ছিলেন, মূল দায়িত্বে, তাকে নিয়ে এসেছিলেন ডিপোর্টেশন কর্মপদ্ধতিকে আরো জোরালো রূপ দেওয়ার জন্য, যেটা মিনেসোটাতে যে ঘটনা ঘটেছে। মিনেসোটার নেতৃত্বে কিন্তু টড লায়ন্স ছিলেন না, যদিও তিনি অ্যাক্টিং চিফ হোমল্যান্ড আইসের, কিন্তু সেখানে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছিল বর্ডার সিকিউরিটি থেকে একজনকে নিয়ে আসা। তিনি ইতিমধ্যেই সেই ডিপার্টমেন্ট ছেড়ে গিয়েছেন এবং অনেক বিতর্কিত সিদ্ধান্তের জন্য সেই ব্যক্তি দায়ী। মিনেসোটাতে যে আইসের অপারেশন হয়েছে সেটি নেতৃত্ব তিনি দিয়েছিলেন। এই সমস্ত বিষয়ে আভ্যন্তরীণ ক্ষোভের কারণে হয়তো টেড লরেন্স পদত্যাগ করেছেন, কিন্তু মূল বিষয় যেটা দেখা যাচ্ছে যে 1 বছর সেবা দিবার দায়িত্ব পালন করার পরও তার পদটিকে স্থায়ী মর্যাদা দেওয়া হয়নি। সো এটাকে আপনি মনে করেন যে উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, না হোয়াইট হাউস থেকে ট্রাম্প সাহেব? আপনি জানেন ট্রাম্প সাহেব কিন্তু মিনিটের ভিতরে চোখ বদলে দিতে পারে, যারা আজকে তার প্রশংসায় পঞ্চমুখ তাদের প্রতি সেকেন্ডের ভিতরে আমরা এটা তো অনুমানের বিষয়। উনি হয়তো আগাম কিছু সিগন্যাল পেয়েছেন যে তিনি চূড়ান্ত পদে পাবেন না, অস্থায়ী থেকে যাবেন। অনেকের অনেক রকম ডিগনিটি থাকে, তো যাদের ডিগনিটি আছে এদের আমার মনে হয় আগতেই কেটে পড়া ভালো, কারণ এনি মুভমেন্ট আপনার মানে এখন এই অ্যাক্টিং যে আইসের প্রধান উনি পদত্যাগ করা, ওনাকে কি মিস করতেছেন আপনারা কেউ? একটা লোক পদত্যাগ করতেছে, একটা লোক পদত্যাগ করছে, তার দ্বারা ওনার দ্বারা দায়িত্ব পালনও সম্ভব হয় নাই। এই ইমিগ্রেশনের ক্ষেত্রে উনি এটা মিস করেছেন এবং সমস্ত পদত্যাগ করেছেন। তো এটা নিয়ে আলোচনা করলে আপনার গায়ে জ্বালা কেন, আমি তো বুঝতে পারলাম না। আমি শেষ করি দাস সাহেব, উনি এই ইমিগ্রেশনের যে অবৈধ ইমিগ্রেশন এগুলো থামাইতে পারেন নাই। এগুলা থামাইতে গিয়ে বৈধ অবৈধ ইমিগ্রেশন সবকিছু মেস আপ করছে। 2 জন মানুষ তার নেতৃত্বে যে সংস্থা তার হাতে মারা গেছে, এবং এই সমস্ত দায়িত্ব রাজনৈতিকভাবে প্রেসিডেন্টের উপর পড়তেছে। তারপরেও এই লোক যখন পদত্যাগ করতেছে, খুশি হওয়ার কথা যে এই লোক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখানে মানে আপনারা বা আমরা কেউ কি মিস করতেছি ওনাকে? নিশ্চয়ই না। সুতরাং উনি তার পরিবারকে সময় দেন, এটা ভালো। আরো আমরাও যদি পারি পরিবারকে সময় দিব, এটা ভালো। কিন্তু আপনার যে কাজের জন্য নেওয়া হয়েছিল এই কাজ আপনি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন নাই। সুতরাং আপনার পদত্যাগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের মানুষ আপনাকে মিস করবে না। আপনার মঙ্গল হোক। আপনি নিলেন কেন তাকে যদি আপনার কাজ হয় না? আপনি নেওয়ার আগে তো অনেক ব্যাটিং করেন, সো ব্যাটিং আপনার, দ্যাট মিন্স দিস ইজ ইয়ার ফল্ট এন্ড পাবলিক মানি এখানে অপচয় হয়েছে। তাহলে মানে ঘুরাই পেঁচাই, মানে এটা ফল্ট হইলো ওই ক্যাস্টোবেটার, মানে ঘুরাই পেঁচাই আপনি ওই এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন এটা রাখলেও ট্রাম্পের অসুবিধা, বিদায় করলে অসুবিধা। আপনাদের সন্তুষ্ট করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কি কি করতে হবে আমাকে বলেন। জি, এটা নাজমুল ভাই, এটা তো সমস্ত মিডিয়াতেই খবরটি এসেছে, রাইট? এটা তো আমরা বানাই নাই খবর। ভালো, যে লোক ইমিগ্রেশন বিভাগ ব্যবস্থাপনা করতে পারে নাই, মেস করেছে বিভিন্ন আবার লিগ্যাল ইলিগ্যাল ইমিগ্রেশন। না, তাকে কিন্তু ইমরান চৌধুরী তাকে কিন্তু সরানো হয়নি, সরানো হয়নি। বলতেছে আমাদের এটা আমার পরিবারকে সময় দিতে হবে, ওনাকে তো সরানো হয় নাই। জি,
তারপরেও উনাকে কি মিস করতেছেন আবু তাহের সাহেব আপনারা, বা কেউ কেউ যদি মিস ইয়া করে মিস ওনাকে মিস করতেছি, জি করতে পারেন জি, টাকার জন্য? আমরা মিস না না করতেছি, ইব্রাহিম আমরা চৌধুরী, দেখতেছি এখানে মিস করার ব্যাপারটা উঠবে কেন? মিস করার কোনো প্রশ্ন এখানে উঠে না। কথা হচ্ছে যে উনি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন পরিবারের কথা বলে, সেটা ঠিক আছে। কিন্তু একটা লোক প্রায় 1 বছর 3 মাস, বোধ হয় 4 মাস, 1 বছর 4 মাস, 16 মাসের মতো তিনি অস্থায়ী ভিত্তিতে এই আইসের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় প্রধান অস্থায়ী ভিত্তিতে 16 মাস কাটিয়ে দিবেন, এটাও তো বেশ অসামঞ্জস্যপূর্ণ। উনি কারণ দক্ষতার সাথে কাজ করতে পারেন নাই। সেটা আমি বলছি না দক্ষতা এখন না, আমি আমরা বলছি এখন আমরা শুনতে পাচ্ছি কেশ পাটেল, ওই যে FBI এর প্রধান, তারপরে ওই যে আপনার যিনি এখন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রধান, সাবেক কংগ্রেস ওমেন, এরা সবাই মানে ত্রাহি গুনছেন যে কোন সময় কি হয় ঠিক নাই। এইরকম একটা অবস্থা, মানে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে আর কি। সবাই রাতে ঘুমায় ঠিকই, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগে, রাতে ঘুমানোর সময় একটা ফুটো দেয় গায়ের মধ্যে, জিসাস ক্রাইস্ট বলে, সকালে ঘুম থেকে উঠে কি পাবে তারা নিজেরাও জানে না কি হতে পারে। কিন্তু ট্রাম্প প্রশাসনের মতো কাজ, দেশের যে অবস্থা এখন, দেশের জরুরি অবস্থা, এই এই ভঙ্গুর মানে দেশ, একটা বিভিন্ন অব্যবস্থাপনা যুগে যুগে চলে আসছে, বছরের পর বছর চলে আসছে। এইগুলাকে কাজ, দিন রাত কাজ করতে হবে, এদেরকে তো ঘুমানোর কথা না, এটা দিন রাত কাজ করে আপনারা এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটাকে যেভাবে ঢেলে সাজাতে চান, বিভিন্ন জায়গায় সংস্কার আনতে চান, ইলিগেল কাজকর্ম বন্ধ করতে চান, এসব করার জন্য ওনারা নিবেদিত থাকবেন। ওনারা তো শান্তিতে থাকার কথা না। আমার মনে হয় এটা বাংলাদেশে থাকবে নাকি? স্টিভ ব্যাননকে বাদ দিয়ে আপনাকে নিলে সবচেয়ে ভালো হইতো, উনি ভালো স্ট্র্যাটেজি আপনি দিতে পারতেন। মানে মাথা চুল করে। আজকে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কি কি বলার আছে একটু আমরা শুনি তাইলে। তার মানে যুদ্ধ আমার বন্ধ হয়েছে, যুদ্ধ বন্ধ হয়েছে, এটার জন্য কি বাহবা দিব না, এটাও আরো কোনো আরো আরো কোনো খুঁত বার করবো আমরা। জি, থ্যাংক অপেক্ষা ইউ করি এনিওয়ে, আপনার থ্যাংক ইউ সো মাচ জি, আপনাকে, আপনার জি, আপনার জি। কনসার্ন, আপনার উদ্বেগের জন্য থ্যাংক ইউ। যাই হোক, একটু একটু মিয়ামুদ আফজাল সাহেবের কাছে যাই। আসান ভাই, আপনাকে অভিনন্দন। মিয়ামুদ আফজাল, আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে ট্যাক্স রিটার্ন তো গত 15 তারিখ শেষ হলো, রাইট? সো অনেকেই ট্যাক্স রিটার্ন করতে পারেনি, হোয়াট ইজ দেয়ার অপশন? আসসালামু আলাইকুম তাহের ভাই, আজকের প্যানালিস্ট, টাইম টেলিভিশনের অজস্র আসাম দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ট্যাক্স ফাইলিং এই বছরের গত 15 তারিখে শেষ হলো। তো আমি আমার প্রফেশনাল জীবনের 23 ইয়ার্স কমপ্লিট করলাম। সুতরাং কংগ্রেচুলেশন। 23 ইয়ার্স। তো আমি এই সুযোগে টাইম টেলিভিশনের মাধ্যমে আমার যারা ক্লায়েন্ট আছেন, যারা 23 ইয়ার্স ধরে আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার সমস্ত ফাইন্যান্সিয়াল কর্মকাণ্ডের মূলই হলো আমার এই প্রফেশন, আমার অন্য কোনো প্রফেশন নাই, সেই জন্য তাদেরকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই। সাথে সাথে আমি টাইম টেলিভিশনকে কৃতজ্ঞতা জানাতে চাই এই জন্য যে আমি আপনার টাইম টেলিভিশনের মাধ্যমে আমি যাদেরকে এখন পর্যন্ত দেখি নাই, সরাসরি সাক্ষাৎ করি নাই, এরকম অনেক লোক আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার কথাবার্তা খুব সুমধুর না হলেও আমাকে একজন এই লাইনে একজন বুজুর্গ মনে করে তারা আমাকে তাদের এই ফাইন্যান্সিয়াল ট্যাক্সের কর্মকাণ্ডের জন্য আমার উপর আস্থা রেখেছেন। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে সংযোগ করে দেওয়ার জন্য আপনাকেও আমি ধন্যবাদ জানাই। এখন আসি আসল কথায়, যে ট্যাক্স ফাইলিং শেষ হয়ে গেছে এবং যারা কোনো কারণে ফাইল করতে পারেন নাই তাদের এখন কি করণীয় এবং তাদের কি হতে পারে তারা যে এখন ফাইল করেন। তো এখন কথা হচ্ছে যে যারা ফাইল করে নাই তাদের উচিত ছিল একটা এক্সটেনশন নেওয়া, এবং আমি আশা করি যারা বহু বছর ধরে ট্যাক্স ফাইল করেন এই বিষয়টা জানেন, তারা হয়তো এক্সটেনশন নিয়েছেন। আর যারা এক্সটেনশন নেন নাই তাদের কাজ হবে যে তারা যত দ্রুত সম্ভব তারা যেন ট্যাক্স ফাইলটা করে নেয়, কারণ এটার সাথে সিভিয়ার পেনাল্টি রিলেটেড আছে। যেমন ধরি যে লেট ফাইলিং পেনাল্টি কেমন হতে পারে। লেট ফাইলিং পেনাল্টি হলো যে আপনি যদি এক্সটেনশন না নেন আর যদি 60 দিনের ভিতরে ট্যাক্স ফাইল যদি করেন তাহলে আপনার পেনাল্টি হবে 5% অন আনপেড ট্যাক্সেস। আর যদি এটা 60 দিনের উপরে চলে যায় তাহলে কমপক্ষে $525 or 100% of the tax you owed. So just for example, like একজন ট্যাক্স ফাইল করলো না, এক্সটেনশনও নিল না, তারপরে উনি মনে করেন যে IRS কে $500 উনি ও করেন, তাহলে 60 দিনের ভিতরে যদি উনি ফাইল করেন তাহলে $25 মাত্র পেনাল্টি দিবেন। আর এটা 60 দিন যদি ওভার হয়ে যায়
তাহলে কিন্তু এটা $525 পেনাল্টি দিতে হবে। চিন্তা করে দেখেন কত ডিফারেন্ট। এই জন্য তাদের কাজ হবে অতি দ্রুত ট্যাক্স ফাইলটা করে নেওয়া। আর যদি আপনি কোনো ট্যাক্স করে থাকেন তাহলে এটার উপরে ইন্টারেস্ট এবং নন পেমেন্ট পেনাল্টি সাথে সাথে এটা কাউন্ট হতে থাকবে। তাহলে ইন্টারেস্টটা কত হতে পারে? ইন্টারেস্ট হচ্ছে লামসাম 7%, আর নন পেমেন্ট পেনাল্টিটা হচ্ছে নন পেমেন্ট পেনাল্টি হচ্ছে 50 সেন্টস পার 100। $100 যদি আপনি করেন তাহলে আপনি 50 সেন্ট আপনাকে নন পেমেন্ট পেনাল্টি দিতে হবে। আর ইন্টারেস্ট তো 7%, সেটা বললাম। এই জন্য যারা এখন পর্যন্ত ফাইল করে নাই তারা যদি খুব তাড়াতাড়ি ফাইল করে ফেলেন তাহলে তারা এই পোটেনশিয়াল পেনাল্টি এবং ইন্টারেস্ট থেকে সেভ করতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা এক্সটেনশন করছেন, অনেকে মনে করেন যে আমি এক্সটেনশন যেহেতু করছি তাহলে আমাকে তো আর কোনো কিছুই দিতে হবে না। এক্সটেনশন ইজ অনলি ফর সেভ লেট ফাইলিং পেনাল্টি, বাট স্টিল আপনি যদি কোনো মানিও করে থাকেন তাহলে এটার উপরে নন পেমেন্ট পেনাল্টি 50 সেন্টস পার 100 এবং 7% করে ইন্টারেস্ট দিতে হবে। সো আপনারা যারা এক্সটেনশন নিয়েছেন তারাও তাড়াতাড়ি করলে ইন্টারেস্ট এবং নন পেমেন্ট পেনাল্টি সেভ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আপনি ট্যাক্স ফাইল মাত্র শুরু করলেন, যদি দেখা যায় যে কোনো ধরনের আইআরএস এর নোটিশ আছে, এটার একটা নির্দিষ্ট ডেট থাকে, আপনি অবহেলা করে এটা রেখে না দিয়ে তাড়াতাড়ি করে আপনার পিপিআর এর কাছে অথবা আপনি নিজে জানলে এটা রেসপন্স করবেন, তাহলে এটা সমাধান করতে খুবই সহজ হবে। যদি এটা রেখে দেন এবং এই 60 ডেজ অথবা 30 ডেজ এরকম টাইম থাকে, 90 ডেজ টাইম থাকে, যদি এর ভিতরে আপনি যদি রেসপন্স না করেন তাহলে আপনার এটা সমাধান করা অনেক কঠিন হয়ে যাবে, টাইম কনজিউমিং হবে, আপনার টাকা পয়সাও বেশি লাগবে। সো এই হলো যারা ফাইল করে নাই তাদের জন্য অ্যাডভাইস। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে ছোটো ছোটো করে জেনে দুই একটা বিষয়, যে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যারা নিতে চায়, রাইট, এই বেনিফিটে কী কী সুবিধা পাওয়া যায় সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যারা নেন? আচ্ছা, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অনেক সুবিধা এখানে আছে। আমার মনে হয় আমি প্রথমে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কি কি পাওয়া যায় সেটা প্রথমে বলি, যে কি কি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়া যায়। তারপরে বলবো যে এটা আপনার কারা এটার জন্য এলিজিবল, এটা পেতে হলে কি করতে হবে। তাহলে আমাদের প্রথমে বেনিফিটটা না জানলে তো আমরা বুঝতে পারবো না কারা এটার জন্য এলিজিবল এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এটার জন্য এলিজিবিলিটিটা কি। তাহলে মোটা দাগে আমরা সোশ্যাল সিকিউরিটিতে যে বেনিফিট গুলি পাই, এটার একটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি সাইবার বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি ফ্যামিলি বেনিফিট এন্ড সোশ্যাল সিকিউরিটি সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম। তো এটা যেহেতু অনেকগুলি বেনিফিটের কথা বললাম, তো আমার মনে হয় না যে আমাদের অনেক সময় আছে, আমার মনে হয় আমরা একটা একটা করে যদি করি, যেমন আজকে যতটুকু সময় দেন জি, যে শুধু সোশ্যাল একটা বিষয়ে আলোচনা করি আজকে, জি, বা একটা নিয়ে আলোচনা করি, যেমন সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে আমরা আজকে আলোচনা করি। এটা বোধহয় আগেও আলোচনা করছিলাম। তারপরে আমরা সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য কারা এলিজিবল এবং কি করতে হবে এটার জন্য, সেটা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট বেনিফিট হচ্ছে যে আপনি যখন বয়স হবে আপনার, ডিপেন্ডিং অন ইয়ার এজ, সেটা হচ্ছে যে 1955 এর আগে যারা জন্মগ্রহণ করছেন তাদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65। 1955 থেকে 1959 এর যারা জন্মগ্রহণ করছেন তাদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 66, এবং 1960 পরে যারা জন্মগ্রহণ করছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট হচ্ছে 67। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এই জন্য রিটায়ারমেন্টের এজটা ডিপেন্ডিং অন ইয়োর বার্থডে। এখন এটার জন্য এলিজিবিলিটিটা কি? রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য এলিজিবিলিটি হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ 40 ক্রেডিট অফ ওয়ার্ক। যদি আপনার 40টা ক্রেডিট যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবেন না। তাইলে 40টা ক্রেডিট অর্জন করতে হলে আপনার কমপক্ষে 10 বছর কাজ করতে হবে এবং কমপক্ষে 4টা করে ক্রেডিট প্রতি বছর নিতে হবে। তাহলে যদি 4টার উপরে কোনো ক্রেডিট নাই, পার ইয়ারে আপনার নো ম্যাটার হাউ মাচ ইজ ইউর ইনকাম ইজ, ইউ উইল হ্যাভ অনলি 4 ক্রেডিট। সো এটা যদি আমরা এই 40 বছরে যদি 10 বছর যদি আমরা কাউন্ট করি তাহলে 40টা ক্রেডিট হবে। যদি আমরা কনসিকিউটিভ ইয়ার গুলা কাউন্ট করি, অথবা দেখা গেলে যে আমি 15 বছরেও 40টা হতে পারে, বাট মুদ্রা কথা হলো যে আপনার রিটায়ারমেন্ট এজে আপনার 40টা ক্রেডিট থাকতে হবে, না হলে আপনি রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবেন না।
এখন রিটায়ারমেন্টের যে যে যার যার এজ অনুসারে সেটা আপনার রিটায়ারমেন্ট ক্লেম করবে রিটায়ারমেন্ট এজে, এবং দেখা গেছে তার বেনিফিটটা কি রকম হবে। বেনিফিট ইজ ডিপেন্ডস অন ইওর ইনকাম। আপনি যত বেশি ইনকাম করবেন তত বেশি আপনি বেনিফিট পাবেন। সো দেখা গেছে যে কেউ কেউ বেনিফিট $4,000 পাচ্ছে, আবার কেউ $400 পাচ্ছে। ইট ডিপেন্ডস অন যিনি বেশি টাকা দিয়েছেন, সর্বোচ্চ রেগুলার বেনিফিট হচ্ছে $4,000 আর 2026 অনুসারে। আর যদি সর্বনিম্ন তো বললাম যে ডিপেন্ডিং অন দ্য ইনকাম 400 থেকে 1500-1800, ডিপেন্ডিং অন ইওর হিস্ট্রি অফ ওয়ার্ক। সো এবং যদি কেউ কোনো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যদি 40 ক্রেডিট না থাকে, ইভেন 1 ক্রেডিট লুজ হলেও আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বয়স হলেও নিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ক্রেডিটটা আপনি কিভাবে আর্ন করবেন। ক্রেডিটটা হচ্ছে যে আপনার ইনকামের উপরে নির্ভর করে, একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম আপনি আর্ন করতে হবে পার ইয়ারে। যেমন একটা ক্রেডিটের জন্য 2026 এ আপনার ইনকাম হতে হবে $1,890। সো আপনি যদি $1,890 যদি 1000 করেন যদি মিনিমাম, তাহলে দেখা গেছে যে আপনি একটা ক্রেডিট পাবেন। তো 4টা ক্রেডিট নিতে হলে 4 টাইমস অফ 1,890, তাহলে আপনার 40টা ক্রেডিট হবে। এবং এই 40টা ক্রেডিট যখন হবে, তখন আপনার যখন রিটায়ারমেন্ট এজ হবে, তখন আপনি বেজ অন ইওর আর্নিং আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন। এবং এটা 2026 অনুসারে it should be $4,100 some dollars. That's all, Tahir bhai, for থ্যাংক ইউ সো মাচ। basic আমার মনে হয় information আজকে এইটুকু থাক। regarding আমরা এরপরে অন্য বিষয়গুলো আজকে অন্যদিন, আজকে আর আলোচনা করার দরকার নেই, অন্যদিন আলোচনা করবো বাকি সব বিষয়ে। ইব্রাহিম ভাই জানি কি বলতে চাচ্ছেন জি। আপনার। এইটা একটা রিলেভেন্ট তথ্য হচ্ছে যে মিয়া মোহাম্মদ আফজাল, প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি 23 বছর এবং আপনি অত্যন্ত পেশাদার মানুষ এবং আপনি ভালো বলেন, বিনয়ী মানুষ। আপনাকে কেউ পছন্দ করে না, এই কথাটা ঠিক না। কিন্তু আমি ওই রিটায়ারমেন্ট বেনিফিটের যেটা বলতেছি, আপনারা যখন প্রফেশনাল লোকজন বলেন ওই যে 65 বা 67 এইজ হচ্ছে অবসরের সময়, কিন্তু এই একটা কথা আপনাদের কাছ থেকে বলতে শুনি না যে রিটায়ারমেন্টের দুইটা এজ, একটা হচ্ছে যে পূর্ণ অবসর আর একটা হচ্ছে আপনার আর্লি রিটায়ারমেন্ট। আপনি 62 হলেও, যেমন আমার এইজ, আমার 61 এর জন্ম, আমার এইজ আমি 62 তে আর্লি রিটায়ারমেন্ট নিতে পারছি। সুতরাং এইটাও যারা তাদের অনেক কিছু হিসাব করে দেখবে, সে 67 পর্যন্ত পূর্ণ রিটায়ারমেন্টে সে যাইতে চায় না, সে আগেই টাকাটা নিয়ে নিতে চায়। এবং আপনি প্রতি বছর যা টাকা পাইবেন, আপনি 67 পরে কত বছর বাঁচবেন সেটা হিসাব করে দেখলে ইট ইজ নট ব্যাড। সুতরাং আর্লি রিটায়ারমেন্ট অবসরের এটা 62 থেকেই আপনি শুরু করতে পারবেন। আমি যদি রাইট হই, মিয়া মোহাম্মদ আফজাল এখানে একটু আপনি যদি আমাদের তথ্য দেন ভালো হয়। না, কিন্তু এটা আপনি exactly right, ইব্রাহিম ভাই। বাট এখানে প্রশ্ন হচ্ছে যখন আপনি আর্লি রিটায়ারমেন্ট নেবেন, they will cut 30% of your benefit. Like number one, যদি আপনি $100 পান, তাহলে এখানে আপনি $70 পাবেন। এটা একটা জিনিস। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আর্লি রিটায়ারমেন্ট, আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি আর্লি রিটায়ারমেন্ট শুরু করে দেন, এটা একটা ভেরি কনফিউজিং ইনফরমেশন মানুষের কাছে আছে, যে তারা মনে করে আমি যদি আমার রিটায়ারমেন্ট 67 হয়, আমি কি আবার ফুল বিনা রিটায়ারমেন্ট পাবো কিনা। প্রথমত হলো আর্লি রিটায়ারমেন্ট নিলে 60% বেনিফিট কার্ড হবে। সেকেন্ড থিং হলো ইউ নেভার গেট এ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট এগেইন, আপনি আর ওন করতে পারবেন না। এখন এইটা যদি আপনি মেনে নেন, তাহলে ঠিক আছে, আর্লি রিটায়ারমেন্ট আপনি নেবেন। তবে আমি আগে বোধহয় এই অনুষ্ঠানে একবার বলছিলাম এটা, আমি আমার ক্লায়েন্টদেরকে সবসময় advise them to take early retirement, because if somebody take $10,000 মনে করেন রিটায়ারমেন্ট বেনিফিট এখন পাবে, তার 60 সে অপেক্ষা করলো 67 পর্যন্ত, তাইলে 5 বছরে সে $50,000 লুজ করলো। এটাকে কেচ আপ করতে হলে আমি হিসাব করে দেখছি 85-90 বছর বাঁচতে হবে। তাহলে এইগুলো বলি যে ফুল রুটি খাওয়ার জন্য বসে থাকলে হয়তো আপনি এক পিসও খেতে পারবেন না, আর আর্লিয়ার যদি শুরু করে দেন হয়তো বা আপনি পিস করে খেতে পারবেন। এটাই হচ্ছে আমার অ্যাডভাইস আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই কথাটাই শোনার জন্য আমি চাচ্ছিলাম। আমাদের অনেকেই যারা লুবি মানুষ, উনি তো বাঁচবেন না 85 পর্যন্ত, 90 পর্যন্ত, 67 এ নিয়ে বাকি ওই 30% মানে ওই $500 জন্য মানে ওই পুরা রুটিটাই খাওয়া বাদ দিল। সুতরাং যারা আয় রোজগার ভালো করেছেন, যাদের 40 ক্রেডিটে উল্লেখযোগ্য পরিমাণ ইনকাম আছে, আমারও রিকমেন্ডেশন হচ্ছে, আমি যেহেতু আমি প্রফেশনাল না, কিন্তু আমি নিজে এটার উপকার ভুগি, 62 তে নেওয়া আমি মনে করি অনেক অনেক ভালো আমাদের জন্য হিসাব করে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিয়া মোহাম্মদ আফজাল, আপনাকে কংগ্রেচুলেশন।
আপনার 23 বছরের এই সফল আপনার পরিসমাপ্তি। এবং মিয়ামত আফজাল উনি কিন্তু শুধু একজন এনরোল এজেন্ট না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স। ওনার আন্তর্জাতিক বিষয়ে অনেক খুব ভালো উনি কথা বলেন। যদি আমরা ওনার সাথে শুধু ট্যাক্স নিয়ে কথা বলি, মাঝে মধ্যে অন্য বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই আপনার কাছে আসছি, বাট গুলাম মুর্তজা আমাদের সাথে জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ মুর্তজা ভাই। একটু হাসান ভাইয়ের কাছে আগে জেনে নিই, আগে আন্তর্জাতিক ইরান, আপনি জানেন ইরান ইস্যু, মুর্তজা বসে আছে, অনেক গুরুত্বপূর্ণ লোক, তার কথা আগে শুনি। আপনি শুনবেন আগে? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ লোক সে। ওকে, ঠিক আছে গুলাম মুর্তজা, আপনাকে যাই যে আজকে আমি কিছু পত্রিকার খবর দেখেছি। খবরগুলো হচ্ছে যে আমাদের যে সংস্কার যে প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের বলা হচ্ছে টালবাহানা, এবং এর কারণে IMF নাকি সরকারের দেয়া যে ঋণের যে কিস্তি বন্ধ করে দিয়েছে, এই ধরনের কিছু খবর বেরিয়েছে। ইজ ইট ট্রু? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যটা আমার এখানে, আপনাদের বক্তব্যগুলো আমার এখানে ইকো হচ্ছে, আমি জানি না আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আপনার কথা আমার জি, এখন আর ইকো হবে না, জি বলুন। আচ্ছা, হ্যাঁ, প্রথমত কথা, হাসান ভাইকে ধন্যবাদ। হাসান ভাই আমার খুব পছন্দের মানুষ এবং শ্রদ্ধার মানুষ। তো হাসান ভাই মজা করেই হোক আর যে কোনো কারণেই হোক, যখন একটা কথা বলেন সেই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আবারও ধন্যবাদ হাসান ভাইকে, কারণ হাসান ভাই লেখার আমি খুব ভক্ত। তিনি যে এই অঞ্চল নিয়ে যে সমস্ত লেখা লেখেন সেগুলো খুবই তথ্য সমৃদ্ধ, এবং এই হাজারো রকমের বিভ্রান্তিকর সংবাদের মাঝে তিনি যে বিশ্লেষণটা দেন সেটা সত্যি সত্যি, আমি হাসান ভাইয়ের সামনে বলছি না, এটা একদম ঈশ্বর থেকে বলছি। গণতান্ত্রিক চেতনার একজন অগ্রসৈনিক তিনি। যখন আমরা সবাই we are proud of, কোনো সন্দেহ নাই। এটা আরো অনেক কথা বলা যায় হাসান ভাই সম্পর্কে, সেটা যেহেতু উনি আজকে এখানে উপস্থিত আছেন এই কারণে সামনাসামনি আর বলছি না। আমি আপনার প্রশ্নের জায়গাটাতে ফিরে আসি। দেখেন, এইখানে হাসান ভাই অন্য পেশায় থাকলেও সংবাদের সঙ্গে বহু বছর ধরে সম্পৃক্ত। এখানে আপনারা যারা আছেন তারা সাংবাদিকতা করছেন, কেউ দেশে সাংবাদিকতা করেছেন, বিদেশে সাংবাদিকতা করেছেন। আপনি যে প্রশ্নটি করলেন, আমরা যেহেতু সাংবাদিকতাই করেছি আর কোনো কিছু করিনি, এখন সরকারের কাজের সঙ্গে একটু যুক্ত হয়েছি, তারপরেও আসলে এটা সাংবাদিকতারই অংশ। তো আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটায় আমি সাংবাদিক হিসেবে খুব লজ্জিত হই এই কারণে যে ঢাকার কোনো কোনো সংবাদপত্র বা কোনো অনলাইন সংবাদ প্রকাশ করেছে যে সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে IMF ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে। এই যে সংবাদটি প্রকাশ করেছে, এই সংবাদটি দেখে আমি সাংবাদিক হিসাবে খুবই লজ্জিত হয়েছি। লজ্জিত কেন হয়েছি? লজ্জিত হয়েছি তার কারণ, যে কাগজ বা যারা এই সংবাদটি প্রকাশ করেছে এই সংবাদটি সম্পূর্ণ অসত্য। সত্য সংবাদ প্রকাশ করলে সেটা যদি আমার বা আপনার বা সরকার কারো জন্য যদি বিব্রতকর হয় তাতে কিছু যায় আসে না, সংবাদটি যদি সত্য হয়। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য। সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের সময় অনুযায়ী গতকাল। আর IMF এর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের আলোচনা হয়েছে ওয়াশিংটন সময় আজকে, অর্থাৎ গতকালকে বাংলাদেশের যে সময় সংবাদটি প্রকাশ করেছে সেই সময়ে বাংলাদেশের অর্থমন্ত্রী ও অর্থ পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন যে বাংলাদেশ প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সঙ্গে IMF এর কোনো আলোচনা হয়নি। IMF এর সঙ্গে আলোচনা হয়েছে ওয়াশিংটন সময় আজকে সকালবেলা একটি আলোচনা হয়েছে, দুপুরবেলা আরেকটি আলোচনা হয়েছে। সকালে আলোচনা হয়েছে কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে, যিনি একজন পরিচালক, আর দুপুর 2টার সময় আলোচনা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর ডিএমডি নাইজেল ক্লার্কের সঙ্গে, এবং এই আলোচনাগুলোতে আমি নিজে উপস্থিত ছিলাম। তো আমি নিজে উপস্থিত থেকে সেখানে IMF ঋণের কিস্তি স্থগিত করেছে, কিস্তি দেবে না, এই কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, সেখানে আমি উপস্থিত থেকে জানলাম না। আর ঢাকার একটি বা একাধিক কাগজ এখানে উপস্থিত না থেকে কোনো একটি সূত্র উল্লেখ করে এরকম একটি সংবাদ প্রকাশ করলো যে স্থগিত করেছে। চটকদার সংবাদ প্রকাশ করা বর্তমান পৃথিবীর গণমাধ্যমের, সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ধরনের একটা চেষ্টা থাকে
কিন্তু তাই বলে শতভাগ অসত্য সংবাদ কোনো একটি গণমাধ্যম প্রকাশ করবে, এটা সাংবাদিক হিসেবে লজ্জা পাওয়া ছাড়া আমার আর কোনো কিছু করার নাই, আমার আর কোনো কিছু বলার নাই, এক নাম্বার। আর দুই নাম্বার বিষয় যেটা বলতে পারি সেটা যে বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দলটি এই বসন্তকালীন বৈঠকে, বসন্তকালীন মিটিংয়ে বাংলাদেশ থেকে অর্থমন্ত্রীর নেতৃত্বে যেটা এসেছিল, এখানে বাংলাদেশের পক্ষ থেকে অর্থমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুব সুনির্দিষ্ট করে বাংলাদেশের বর্তমান সরকারের যে রাষ্ট্র পরিচালনার যে দৃষ্টিভঙ্গি, যে নীতি এবং নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি যে সমস্ত বিষয় উল্লেখ করেছিল সেই সমস্ত বিষয় বাস্তবায়নের ব্যাপারে তারা যে অত্যন্ত অঙ্গীকারাবদ্ধ এবং দৃঢ়, সেটা বিশ্বব্যাংক এবং IMF এর সামনে উপস্থাপন করা হয়েছে। সেই উপস্থাপনের অধিকাংশ বিষয়ের সঙ্গে IMF বা বিশ্বব্যাংক একমত হয়েছেন এবং কিছু কিছু বিষয় নিয়ে এখনো একমত হওয়া যায়নি। বিশেষ করে জনস্বার্থ বিষয়ক যে সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি বিএনপির আছে, সেই সমস্ত জায়গাতে যখন সরকার বাস্তবায়ন করতে চায় দৃঢ়তার সঙ্গে, সেই জায়গাগুলোতে IMF তার মতো করে একটা বক্তব্য দিয়েছে। এটা দ্বিমত বা বিরোধিতা নয়, সিদ্ধান্ত হয়েছে এই রকম যে এটা আগামী সময়টিতে, সময়ও মোটামুটিভাবে একটু উল্লেখ করা হয়েছে যে 15 দিন 20 দিনের মধ্যে আমরা আরো আলোচনা করব। যে সমস্ত বিষয় আমরা বাংলাদেশের পক্ষ থেকে অর্থমন্ত্রী একরকমের করে কথা বলেছে, কথা বলেছেন, IMF সেই জায়গাটিতে সম্পূর্ণরূপে একমত না হয়ে তারা আরো কিছু কথা বলেছেন। যেহেতু পুরোপুরি একমত হওয়া যায়নি, সেই কারণে বলা হয়েছে এটা একটি আলোচনা, একটি চলমান প্রক্রিয়া, এখানে হ্যাঁ বা না এরকম কোনো বিষয় নেই। বিশেষ করে না এই কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি। আগামী সময়টিতে সেটা 15 দিন 20 দিন এইরকম সময়ের মধ্যে একবার বা একাধিকবার আরো আলোচনা করে একমত হওয়া যাবে, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। এবং IMF এর পক্ষ থেকে পরিষ্কার করে যে কথাটি বলা হয়েছে যে IMF বাংলাদেশের উন্নয়নের অংশীজন, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার মাত্র ক্ষমতায় এসেছে এবং এই সরকার যাতে সুষ্ঠুভাবে তার অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নিতে পারে, সংস্কারের যে অঙ্গীকার আছে সেটা আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং রাজস্ব, অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি, এই সমস্ত জায়গাতে আমাদের বাংলাদেশের কিছু জটিলতা আছে, সেটা ধারাবাহিকভাবে এই সরকার পেয়েছে। সেই জায়গাগুলোতে সংস্কারের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। IMF এর পক্ষ থেকে এই জায়গাগুলোতে যেটা বলা হয়েছে, এটা তারা দ্রুত গতিতে এই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন দেখতে চায় এবং সরকার যত দ্রুত গতিতে, হয়তো IMF চায়, সরকারের বক্তব্য যে এত দ্রুত গতিতে একটি কাজ হয় না, এটার জন্য একটু সময় লাগবে। কিভাবে সময় লাগবে, নীতি পরিকল্পনা কি হবে, সেটা নিয়ে আরো আলোচনা হবে। মোটামুটিভাবে যদি আপনি আমাকে বলেন যে IMF এর সঙ্গে বা বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনাটা কি হলো, এটাই হচ্ছে মূল আলোচনা। সারা পৃথিবীতে একটি ক্রাইসিস তৈরি হয়েছে, জ্বালানি সেক্টরে একটি ক্রাইসিস তৈরি হয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক দেশে। এই সমস্ত জায়গাতে বাংলাদেশ একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে সহায়তা চেয়েছে। বিশ্বব্যাংক এই জায়গাটিতে অঙ্গীকার করেছে তারা সহায়তা করবে, IMF অঙ্গীকার করেছে তারা এখানে সহায়তা করবে, IFC অঙ্গীকার করেছে তারা এখানে সহায়তা করবে। কোথাও কোনো জায়গাতে এরকম কোনো আলোচনা হয়নি যে বাংলাদেশ সংস্কার করতে পারলো না, এই কারণে বাংলাদেশের অর্থ দেয়া হবে না, এই কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি। IMF বা বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনাটা কখনো এই রকম করে হয় না। নতুন সরকার 2 মাস ক্ষমতায় এসেছে আর এসে বলবে তোমরা পারো নাই, তোমাদের অর্থ আমরা দিব না, এরকম করে হয় না। আমার ধারণা হাসান ভাই সহ এখানে আপনারা যারা, অন্যরা যারা আছেন, তারা এই বিষয়টি বহু আগে থেকে খুব পরিষ্কার করে জানে। তো আমার কাছে বাংলাদেশের গণমাধ্যম হোক, পৃথিবীর যে কোনো জায়গার গণমাধ্যম হোক, নিউ ইয়র্কের গণমাধ্যম হোক, একটা বিনীতভাবে একটা অনুরোধ থাকবে, যেহেতু আমরা সাংবাদিকতা করি, আমরা অবশ্যই সরকারের সমালোচনা করব, অবশ্যই আমরা সঠিক সংবাদটি প্রকাশ করব, তাতে সরকার খুশি হোক বা বিরক্ত হোক, কিন্তু সংবাদটি যেন সত্য হয়, তথ্যভিত্তিক হয়। আমরা তো ওয়াশিংটন ডিসিতে একটি জিনিস অন্তত প্রতিষ্ঠা করতে পেরেছি যে আমাদের কাছ থেকে যে কেউ যে কোনো সময় যে কোনো তথ্য জানতে পারে, যে কেউ ফোন করে আমাদের পেতে পারে, ইমেল করে আমাদের পেতে পারে, টেক্সট করে আমাদের পেতে পারে। সুতরাং সত্য সংবাদটা জেনে নেওয়াটা খুব কঠিন কাজ নয়।
আমরা যদি তথ্য না দেই তখন হয়তো প্রসঙ্গ আসতে পারে যে কিছু বলে নাই, কথা বলে নাই। তা আমরা যেহেতু যেখানে তথ্য দেওয়ার জন্য বসে আছি, সেই জায়গাটিতে যদি নেতিবাচক সংবাদ প্রকাশিত হয় তাহলে এটা দেশের জন্য, সাংবাদিকতার জন্য কারো জন্যই মঙ্গলজনক নয়। আপনি Thank একটি you. প্রশ্ন করেছিলেন, আমি তার ধারাবাহিকতায় অনেকগুলো কথা বললাম। না, আর কোনো যদি প্রশ্ন থাকে করতে থ্যাংক ইউ। পারেন। না, আমি যেটা জানতে চাচ্ছি যে ওকে, সো আমি জানি যে এটা 2 মাসের বয়সের সরকার, বাট আপনি জানেন যে যারা ঋণ দেয় বা যারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যারা আছে, দে অলসো কোনো সময় সাজেশন দেয় যে তোমাদের দেশের সুশাসন এবং আপনার অর্থনৈতিক শৃঙ্খলার জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। কোনো কোনো সময় তারা দে রেইজ এ রেড ফ্ল্যাগ। সো এই ধরনের কোনো পরামর্শ অথবা কোনো রেড ফ্ল্যাগ বা কোনো কনসার্ন প্রকাশ দেখেন, করা হয়েছে না কোনো দেখেন, বিষয়ে? পরামর্শের জায়গাগুলো এখন এই জায়গাতে আসে নাই। তার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকার কি করতে চায়, আর্থিক খাতে সরকার কি সংস্কার করতে চায়, সরকারের মানে বাংলাদেশের জনগণের $234 বিলিয়ন চুরি হয়ে গেছে, এই তথ্য আইএমএফ জানে এবং আইএমএফ এর সামনে তুলে ধরা হয়েছে। এই অর্থ খুব দ্রুত উদ্ধার করা সম্ভব নয়। এই জায়গাগুলো আমরা কিভাবে কাজ করব, সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাটা আইএমএফ এর সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যখন এই মিটিংগুলো করা হয়েছে সেখানে উপস্থাপন করা হয়েছে এবং তারাও এই জায়গাটিতে সহায়তা করতে চায়। সুতরাং আপনার পরামর্শ, বুদ্ধি, এইগুলোর প্রসঙ্গটা হয়তো আরো পরে আসবে, আরেক বছর পরে গিয়ে যখন আবার মিটিং করা হবে, বা এরপরে যখন শীতকালীন বৈঠকের যখন আয়োজন করা হবে, তখন এসে হয়তো হিসাব নিকাশটা করা হবে যে এই কাজগুলো করার কথা ছিল, এখন এসে কোন কাজগুলোর কোন অবস্থাতে হয়েছে। এখনো তো এই নতুন সরকারের সেরকম সময় আসেনি, যেটা আপনার গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিল। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংটি হলো, তখন যখন কিস্তি ছাড়ের প্রসঙ্গ আসলো, তখন একটা প্রসঙ্গ সামনে আনা হয়েছিল, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, অল্প সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার আসবে, সুতরাং ঋণের পরবর্তী কিস্তির বিষয়গুলো নিয়ে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করব এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই আইএমএফ এর, ওয়ার্ল্ড ব্যাংকের এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছিল যে আমাদের এই মুহূর্তে টাকা খুব জরুরি নয়, নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার আসুক, তারা এসে তাদের মতো করে বিশ্বব্যাংক বা আইএমএফ এর সঙ্গে কথা বলে এই অর্থ ছাড় বা এই অর্থের কিস্তিটা নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যে প্রশ্ন করলেন, ওই বুদ্ধি, পরামর্শ, চাপ বা অন্য কোনো কিছু, সেটার সময়ই এখন আসে না। সো আপনি যেটা বলেন যে এই চোর কারা, যারা এই যে $234 বিলিয়ন পাচার করেছে, হু দেয়ার, এরা কারা? এদের কোনো নামটাম কিছু নাই? না, এদের নামটাম তো বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়েছে। এস আলমের নাম প্রকাশিত হয়েছে, বেক্সিম কন্যা সালমান রহমানের নাম প্রকাশিত হয়েছে, বিসমিল্লাহ গ্রুপের নাম প্রকাশিত হয়েছে, সামিটের নাম প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের ছেলে মেয়েদের নাম প্রকাশিত হয়েছে। আপনারা আপনাদের গণমাধ্যমে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করেছেন, বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেটা জটিল প্রক্রিয়া, যে নামও থাকে, জানাও যায়, বোঝাও যায়। ওই যে চৌধুরী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 200 না 250 বাড়ি ব্রিটেন সরকার জব্দ করেছে। জি। এই সাবেক মন্ত্রী নাসিমের ছেলে এইখানে একাধিক ভবন, বাড়ি কিনে বসে আছে, অথচ তার আয়ের উৎস খুঁজতে গেলে এখানে তার কোনো আয়ের উৎস পাবেন না, আপনারাও সংবাদ প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলো যারা পাচার করে, যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে নিয়ে আসে, তারা তো অত্যন্ত ধুরন্ধর হয়, নানা রকমের আইনি প্যাচ ট্যাচ দিয়ে, এবং যে সমস্ত দেশে আসে সেই সমস্ত দেশও যে এটার বিরুদ্ধে থাকে তা নয়, নীতিগতভাবে কোনো না কোনোভাবে এই সমস্ত দেশও এই সমস্ত টাকা আসার ক্ষেত্রে এক ধরনের মৌন সমর্থন বলেন আর যাই বলেন সেটাই করে। সুতরাং ওইটা ফেরত পাওয়াটা প্রক্রিয়া চলছে, ফেরত পাওয়াটা খুব কঠিন। এই সরকারের অর্থমন্ত্রী, এই সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি কথা বলেছেন, আমরা এই $234 বিলিয়ন ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করব। কতটুকু ফেরত আনতে পারবো সেটা সময় সাপেক্ষ এবং বলা যাবে তখন। তবে যারা টাকা পাচার করেছে, যারা বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিতে চাই না, এই জায়গাটিতে আমরা তাদের পেছনে লেগে থাকতে চাই। এটা হচ্ছে সরকারের নীতি। এই সমস্ত নীতিগুলো বিশ্বব্যাংকের সামনে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর সামনে সরকারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রীর যে পিয়ন, যিনি 100 কোটি টাকার বোধহয় উনি বলেছেন যে আমার পিয়নেরও
100 কোটি টাকা আছে। সো 400 কোটি টাকা। 400 100 400 কত? আপনি 500 অনেক 400, আপনি অনেক পিছিয়ে আছেন এবং আপনি টাকার অঙ্ক বলতে ভয় পাচ্ছেন যে 400 কোটি টাকা হইতে পারে নাকি। এইটাতেই আসে না আপনার। মানে এই টাকার অঙ্কগুলো আপনি বলতে ভয় পাচ্ছেন এবং আমরা যখন কথা বলার জন্য বলে ফেলি, আমরা এখানে যারা আছি তাদের যে কোনো একজনকে যদি বলা হয় যে ভাই আসলে 400 কোটি টাকা মানে কত টাকা, এটা রাখার জন্য কত কত জায়গা লাগে, আমরা কেউ বলতে পারবো বলে মনে হয় না, বলতে পারা একটু কষ্টকর। কষ্টকর হবে, রাইট। সো উনার যে তথ্য আমরা পেয়েছি, উনিও টাকা পাচার করেছেন সম্ভবত, বিকজ উনি তো একবার বাংলাদেশ কনসুলেটে এসেছিলেন। তারপরে আমরা অবশ্যই ইনভেস্টিগেট করছি বিভিন্ন জায়গায় তিনি কোন কোন জায়গায় দোকান কিনেছেন, কোন কোন জায়গায় বাড়ি কিনছেন, ভার্জিনিয়াতে কী করছেন, বাফেলোতে কী করছেন, নিউ ইয়র্কে কী করছেন। সো আমার মনে হয় যে হি অলসো ইনভলভ ইন আপনার অনেক কিছু। আমার কাছে মনে হয় যে একটা সরকার তো সবকিছু করে ফেলতে পারে না, আমরা প্রত্যাশা করি সরকার করবেন, কিন্তু গণমাধ্যম হিসেবে আপনারা যদি এই সংবাদগুলো প্রকাশ করেন এইখানে, তাহলে নিশ্চয়ই সরকার তৎপর হবে। আমরা ওই সংবাদগুলোকে বেস করে আমরাও সরকারকে তথ্য জানাতে পারবো, আমরা আমাদের অবস্থান থেকে সরকারকে চাপ দিতে পারবো, আমরা আমাদের অবস্থান থেকে এইখানে যে বিদেশি গণমাধ্যম আছেন, বিদেশি বলতে যুক্তরাষ্ট্রের যে মূলধারার গণমাধ্যম আছেন, সেই সমস্ত গণমাধ্যমের সাংবাদিকদের সামনে আমরা এগুলো উপস্থাপন করতে পারবো। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে হয়তো টাকা ফেরত কতটা পাওয়া যাবে আমি নিশ্চিত নই, কারণ এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু আমরা এর মধ্য দিয়ে একটা জায়গায় নিশ্চয়ই আসতে পারবো। রাইট, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। বেনজিরের খবর জানি না এখন কোথায় আছেন উনি, বাট ওনাকে দিয়ে শুরু হয়েছিল সেই কোটি কোটি টাকার লুটপাটের কোটি কোটি টাকার ব্যাপারটা। রাইট, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বাট পুলক সাহেবের অর্থ আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আরো অনেক সাহেবের সংবাদ এখানে আছে, আরো অনেক সাহেবের অর্থ এখানে আছে, এই অঞ্চলে আছে। রাইট। তাহের ভাই, একটা লোক চেক লিখতে জানে না, ব্যাংকের ভিতরে গেছে, তো আরেকজনকে সে কপি করছে, তো উনি লেখছে যে 500 টাকা, 5 লাখ টাকা মাত্র। তো ভদ্রলোক 500 টাকা জমা দিবে, ও লেখছে 500 টাকা কিছুই না বলে সে কাউন্টারে গেছে, ক্যাশিয়ার রেগে গেছে, যায়া বলছে আপনি কি ফাইজলামি করেন, এখানে কিছুই না কথা লেখছেন কেন? কই যে উনি তো লেখছো 500 টাকা মাত্র, তা আমি আর কি লিখবো, আমি তো 500 টাকা কিছুই না লিখছি, অসুবিধা কোথায়? তো এখন আপনারা যেটা মর্তুজাই বলছে যে 400 টাকা, এগুলির কথা বাদ দেন, এগুলা কিছুই না। আর লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, ওগুলি নিয়ে চিন্তা করা। 400 কোটি টাকা, হ্যাঁ, নিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন সোনালী ব্যাংকের 4000 কোটি টাকা যখন লুট হয়, ওই যে কি তানভীর কি, তখন অর্থমন্ত্রী বলেছিলেন যে 4000 কোটি টাকা কোনো ব্যাপার না, এটা কোনো টাকাই না। আর আপনি বলছেন 400 কোটি টাকা। এখন আপনার কাছে, আমার কাছে, বা আমরা এখানে যারা আছি, বা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে, এমনকি ইউএস এর যারা বড় লোক, তাদের কাছেও 400 কোটি টাকা ডলারে কনভার্ট করলে যে টাকাটা হবে, সেই টাকাটা তাদের কাছেও গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের যারা চোর, বাংলাদেশের যারা লুটেরা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সাপোর্ট নিয়ে তো এরা লুট করেছে বাংলাদেশের টাকা, সত্যিকার অর্থেই তাদের কাছে এই 400 কোটি টাকা, আমাদের কাছে, তাদের কাছে এই 400 কোটি টাকা আসলে 4 টাকার মতো বা $400 মতো, এর বেশি কিছু না। এটা সত্যি, তাদের টাকা, এত টাকা তারা চুরি করেছে বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এখানে মোহিত সাহেবের কথা উঠছে, যখন একটু বলে ফেলি। প্রথম হচ্ছে যে মানে গোলাম মর্তুজা একটা অভিযোগ করলেন যে মানে সংবাদ মাধ্যম, মানে আমাদের সমস্যা হলো যে গত বছরের পর বছর থেকে সংবাদ মাধ্যমের সাথে সরকারের সম্পর্ক কোনো সময় ভালো ছিল না, কেউ ভালো তথ্য দেন নাই। আপনি এই ওয়াশিংটনের মতো জায়গা থেকে যতটা সম্ভব স্বচ্ছভাবে কথা বলেন, আপনাকে আমরা জানি এবং আমি জানি যে আমরা জানি যে একজন মর্তুজ হাইড করার কিছু নাই। তো এই বিশ্বাসযোগ্যতাটা সরকার অর্জন করতে পারেন নাই, দুঃখজনক হলেও সত্য, এটাও তো সময় লাগবে। আর আরেকটা হচ্ছে যে মানে সরকারের পক্ষ থেকে কখনোই আমাদেরকে, আমরা সাম্প্রতিক ইতিহাসে দেখি সঠিক তথ্য দেয় নাই। মোহিত সাহেবের কথা আপনি বলেছেন, আমরা এই পদ্মা সেতুর নিয়ে যখন ওয়ার্ল্ড ব্যাংকে বা আইএফএ মিটিং হইলো, আমি তাহের প্রথম মানে মোহিত সাহেবের ইন্টারভিউ নেই। মোহিত সাহেব যখন এখান থেকে জেএফকে থেকে যান, জেএফকে তে আমরা তার ইন্টারভিউ নিয়ে, তার কাছ থেকে নিয়ে প্রথম আলোতে নিউজ ছাপা হয়েছে, এবং তখন তিনি হিথ্রো এয়ারপোর্ট ঢাকায় গিয়ে তিনি সেই উনার নিজের দেওয়া বক্তব্যটা বদলে ফেললেন, সরকারের একটা ভাষ্য তিনি দেওয়া শুরু করলেন।
তো আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে যে সরকারের উপর মানুষের আস্থা এমন ভাবে নষ্ট হয়েছে, যখন একজন সরকারের মুখপাত্র হিসাবে একজন পরীক্ষিত সাংবাদিক মর্তুজা যখন বলেন, তখন মানুষ সংশয়ে থাকেন। বাট এনিওয়ে, আজকে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে এখনো কোনো মানে ফান্ড টান আটকানো হয় নাই, আলোচনা চলমান, কমপ্লায়েন্স, অ্যাকাউন্টেবিলিটি আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময় নজরদারি করে, এবারও তারা করতেছে এবং এই আলাপটা চলমান। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখানে শুধু একটা জিনিস একটু যোগ করি যে দেখেন, সংবাদ মাধ্যম যদি সঠিক সংবাদ প্রকাশ করে তাহলে সরকারের সঙ্গে তার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময় থাকবে, যে কোনো সরকারই হোক। সেটা সংবাদ মাধ্যমেরও প্রত্যাশা করা উচিত নয়, সাংবাদিকের প্রত্যাশা করা উচিত নয়, আর সরকারও সেটা প্রত্যাশা করবে না। আমার প্রশ্ন হচ্ছে, সংবাদ মাধ্যমের দায়িত্ব হবে সরকার কি ভাবলো সেটা নয়, সরকার তার বক্তব্য পরিবর্তন করলো সেটাও সংবাদ মাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ নয়। যে আগে যা বলেছিল সেটা সংবাদপত্র প্রকাশ করবে, পরে যা বলেছিল সেটাও সংবাদপত্র প্রকাশ করবে, আবার হাসান ভাইয়ের মতো বিশ্লেষণ করে বলবে যে সে আগে বা পরে কি বলেছিল, সেটা করুক। কিন্তু অসত্য সংবাদ, যে ঘটনাটা ঘটে নাই, যে সংবাদের কোনো সোর্স নাই, যে সংবাদটি মানে যে আলোচনাটি হলোই না, সেই আলোচনাটি যদি আমি প্রকাশ করে দেই, তাহলে ধরেন সরকারের আস্থা থাকলো না, ভালো কথা, তো গণমাধ্যমের প্রতি তো মানুষের আস্থা থাকবে না। সরকারের তো নানা সীমাবদ্ধতা আছে, তো গণমাধ্যমের তো বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। রাইট। সো আপনি যেটা বলেছেন যে আমাদের আসলে ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা জিনিস প্রকাশ করবেন তখন তো একটা রেসপন্সিবিলিটি আপনার আছে যে আপনি কি প্রকাশ করছেন। এই রেসপন্সিবিলিটির দায়িত্বটা আমার মনে হয় যে যারাই যেখানে আছেন তিনি যেন বায়াস না হয়ে যদি রেসপন্সিবল জার্নালিজম করেন তাহলে এটা করতে পারেন না। এটা আপনাকে তো সোর্স দিতে হবে যে এই সোর্স থেকে আপনি পেয়েছেন, অথবা উনি বলেছেন, যে কোনো একটা কোট করতে হবে তো আপনাকে। সো উইদাউট এনি কোট, উইদাউট এনি সোর্স একটা নিউজ আপনি ছেড়ে দিলেন এবং আমরা এটা বিশ্বাসও করে ফেললাম। এই একটা অবস্থা, মানে এটা আমি জার্নালিজমের কোথায় পড়ে আমি নিজেও জানি না এটা আপনার। থ্যাংক ইউ সো মাচ। তাই আমি দুটো প্রশ্ন করি, তার মুর্তজাকে উনি আছেন বলে তাকে তো সবসময় পাওয়া যায় না। মুর্তজা, দুটো প্রশ্ন, এটা ঠিক এই মুহূর্তে রিলেভেন্ট না, আপনি যদি ওয়াকিবহাল সাংবাদিক এবং ডিপ্লোম্যাট, প্রশ্ন করছি। আজকে ভারতীয় মুখপাত্র বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কতটা বাস্তবসম্মত? এটা এক নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা জানি ডক্টর খলিল আগামী জেনারেল অ্যাসেম্বলির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি দিচ্ছেন, এই ব্যাপারে কোনো সমর্থন পেয়েছি কিনা আমরা, কিরকম আয়োজন চলছে, কোনো আপডেট থাকলে জানলে খুশি হব। প্রথম অংশটা হাসান ভাই, যেটা যে ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটি দেয়া হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা যখন দিল্লি সফর করেছেন, সেখানে অনেক বিষয়ের সঙ্গে, দ্বিপাক্ষিক অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া, গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এবং ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এই সরকারও চেয়েছে, আগের সরকার চেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারও চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে তখন মৌখিকভাবে কথা হয়েছে, কি কথা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা সুনির্দিষ্ট করে প্রকাশ করা হয়নি। এখন ভারতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, কথাটি এইরকম যে বাংলাদেশ যে তাকে ফেরত চেয়েছে, এই পুরো প্রক্রিয়াটি আমরা খতিয়ে দেখছি। ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এইভাবে বলেনি, যে প্রক্রিয়াটি আমরা খতিয়ে দেখছি। এখন যতক্ষণ কি খতিয়ে দেখবে, কিভাবে খতিয়ে দেখবে, সেটা আসলে ভারতের পক্ষ থেকেই জানতে হবে। এই জায়গাটিতে আমাদের সম্ভবত এখন মন্তব্য করাটা ঠিক হবে না। তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়, কারণ তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ আছে। 1400 মানুষের হত্যার অভিযোগ, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, শিশু বৃদ্ধ নারী হত্যার অভিযোগ, শত শত মানুষের গুম করার অভিযোগ, বিপুল অঙ্কের অর্থ লুটপাটের অভিযোগ, বাংলাদেশের মানুষের বহু অভিযোগ আছে, সরকারের বহু অভিযোগ আছে। এই কারণে তাকে বাংলাদেশ ফেরত চায়, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, পররাষ্ট্রমন্ত্রী খলিল যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতিসংঘের যে যেটার কথা আপনি বললেন, সেটার এখন পর্যন্ত বাংলাদেশ অত্যন্ত সন্তোষজনক একটি অবস্থানে আছে। অবশ্যই সমর্থন পাওয়া গেছে, তবে পুরো বিষয়টি আমরা এই মুহূর্তে এর চেয়ে বিস্তারিত আর আলোচনা করতে চাই না। হাসান ভাই হ্যাপি? হ্যাঁ, গুড, ভেরি গুড আপডেটস, থ্যাংক ইউ। বাট ওই ডিপ্লোম্যাটের যেটা হয়, মুর্তজা ভাই যদিও সাংবাদিক, কিন্তু এই ডিপ্লোম্যাটিক
না, যে আমি বুঝতে পারছি, বাউন্ডারি, বুঝতে পারছি। এই বাউন্ডারির মধ্যে পড়লে তো আপনি জানেন অনেক কথা বলা যায় না। হ্যাঁ, না, So, বলা যায় না, না, এটা আসলে যতক্ষণ পর্যন্ত না, এটা আসলে অনেকের সমর্থনের ব্যাপার। তো এখানে বাংলাদেশ যেমন কাজ করছেন, অন্যরাও কাজ করছেন, সুতরাং আমরা এই জায়গাটিতে কথা, আমাদের ডিপ্লোমেট বা অন্য কোনো কিছু নয়, আমাদের এখানে আমার আপনার সবার স্বার্থ দেখতে হয় যে এটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে না প্রতিকূলে। অনুকূলে না, হলে না, সেটা ঠিক বলা আছে, যায়, it's absolutely 2 fine, দিন আমি পরে এটা বললে যেটা negatively ভালো বলি হবে নাই। সেটা 2 দিন পরে বলাই ভালো। আমি পজিটিভলি বলছি, বিকজ সব কিছু তো ঠিকই আছে। সবসময় বলা ঠিক হবে না। আপনার হ্যাঁ, ঠিক কিছু বলেছেন। জিনিস আছে একটু ধীরে সয়ে বলাও ভালো। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, যাই আপনার কাছে, আমরা সবচেয়ে হার্ট ইস্যু আপনার কাছে শুনবো, এরপরে ইমরান সিদ্দিক কুমার আপনার কাছে শুনবো, চুরির খবর আছে কিছু, এটা নিয়ে আপনার কাছ থেকে আজকে জানবো। বাট প্রথমে হাসান ভাই আপনার কাছে যাই যে হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ ইরান অ্যান্ড যুক্তরাষ্ট্রের যে আপনার এই ওয়ার চলছে এখন, হরমুজ প্রণালী, ইরান ওয়ার, এবং আপনার ইসরায়েলের সাথে ইনভলভ। সো এখন মনে হচ্ছে যে সবাই চাচ্ছে যে কোনোভাবে শেষ করে এটাকে যার যার জায়গায় চলে যায়, এইরকম একটা অবস্থা মনে হচ্ছে। আপনার কি মনে হয়? তাহের, উত্তরটা হচ্ছে এরকম যে আমরা এই মুহূর্তে এমন একটা অবস্থায় পৌঁছেছি যে সকল পক্ষই একটা সমঝোতে পৌঁছানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কেমন? বাস্তব সত্যটা হচ্ছে এই যে গত সপ্তাহে যে মিটিং হয় ইসলামাবাদে, সেই মিটিংয়ে একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি হয়েছিল, যে কাঠামোতে উভয় পক্ষই ছাড় দিয়েছিল, কিছু উভয় পক্ষই রাজি হয়েছিল। আমি আসছি ছাড়গুলির কথায়, জি। কিন্তু কাঠামোটা, ফ্রেমওয়ার্কটা সেই মিটিংয়েই কিন্তু মোরালেস 21 ঘন্টা লম্বা একটানা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সম্মতি অর্জিত হয়েছিল। শেষ মুহূর্তে, এটা ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন আমাদেরকে, শেষ মুহূর্তে একটি ফোন আসে, ফোনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবেন নেতানিয়াহুর, এবং সেই ফোন আসার পরেই আলোচনাটা ভেঙে যায়, বা মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান বদলা শুরু করে। আমাদের ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসারে আমেরিকা তার গোল পোস্ট শিফট করা শুরু করে। কেমন? এখন এই শান্তি চুক্তিটা বা সিজফায়ারটাকে স্থায়ী করবার ব্যাপারে দুই পক্ষই রাজি মানে দুই পক্ষই প্রয়োজন বোধ করছে। আমেরিকা কেন প্রয়োজন বোধ করছে আপনারা স্পষ্ট জানেন। একটা হচ্ছে অর্থনীতি, আর 2 নম্বর মধ্যবর্তী নির্বাচন। দুটো ফ্যাক্টরি ডোনাল্ড ট্রাম্পকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি ভেবেছিলেন 2 সপ্তাহ, বড় যে 4 সপ্তাহ এই যুদ্ধ চলবে, ফিরে আসবেন বিজয়ের বেশে। ঘটেনি তা। তেলের দাম বেড়ে গেছে, $2.5 থেকে এখন $4.25 তেলের দাম আমরা কিনতে হচ্ছে। সব কিছুর দাম বেড়ে গেছে এটার কারণে। জনসমর্থন কমে গেছে। আমেরিকার 1/3ও এই যুদ্ধ সমর্থন করে না। কেমন? এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে তার দলের ভেতর থেকে চাপের মুখোমুখি হতে হচ্ছে। হি মাস্ট ফাইন্ড এ ওয়ে আউট। তাকে একটা পথ বের করতে হবে। আমরা বলি এটাকে অফ র্যাম্প। অফ র্যাম্পটা কি? এই সলিউশন, যার জন্য তিনি গেছেন কোথায়? পাকিস্তানের কাছে। পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান আসিফ মুনিম, তার ব্যক্তিগত বন্ধু, তাকে তিনি বলেন আমার বেস্ট জেনারেল, আমার জানা বেস্ট জেনারেল। তার মাধ্যমে কথা চালাচালি হয়ে একটা পর্যায়ে পৌঁছেছি। ওয়াই পাকিস্তান? কারণ পাকিস্তান উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে। আপনারা জানেন পাকিস্তানের সাথে আজকের সম্পর্ক নয়, পাকিস্তানের সঙ্গে ইরানের কমন বর্ডার্স আছে। বালুচি, ওদিকেও বালুচি, এদিকেও বালুচি, সমস্যা অনেক আছে, কিন্তু কমন বর্ডার্স এবং আজকের সম্পর্ক নয়। 60s অনেকে মনে থাকতে পারে পাকিস্তান, তুরস্ক এবং ইরান মিলে RCD করেছিল, রিজিওনাল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট বলে, সিয়াটো সেন্টার মাধ্যমে আমেরিকার পরামর্শই তারা করা হয়েছিল RCD সম্পর্ক ঘনিষ্ঠ করবার জন্য। ফলে একটা বেসিস আগে থেকে ছিল পাকিস্তানের। তদুপরি পাকিস্তান গত বছরে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করেছে, আপনারা জানেন। যে চুক্তির অধীনে পাকিস্তান সৌদি আরবকে নিউক্লিয়ার আমব্রেলা বলি, এটাকে আমরা নিউক্লিয়ার আমব্রেলা বা প্রোটেকশন দিতে সম্মত হয়েছে। এই যে পাকিস্তানের এই অ্যাডভান্টেজেস অবস্থা, সুবিধাজনক অবস্থা, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে ব্যবহার করছে উভয় পক্ষই। ইরানও করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে। আমি আগে বুঝিয়ে বললাম কেন আমেরিকা চায় শান্তি হোক। ইরান কেন চায়? খুব ভেরি সিম্পল। ইরানের ইকোনমি এখন খুব খারাপ অবস্থায় আছে। ঠিক আছে, দেশের লোক সরকারের পেছনে দাঁড়িয়েছে, যুদ্ধের সময় সবসময় দেশের লোক সরকারের পেছনে দাঁড়ায়, কিন্তু আমেরিকা যেটা করেছে খুব স্মার্টলি, এটা আগেও বলা হয়েছিল, হচ্ছে যে আমেরিকা ইরানের তেল রফতানির পথটা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন এই যুদ্ধ শুরুর পরে আমেরিকা স্যাংশনস লিফট করেছিল ইরানের তেল রপ্তানির ব্যাপারে, এবং ইরান বিস্তর তেল বিক্রি করেছে, বিলিয়নস অফ ডলার্সের তেল তারা বিক্রি করেছে মূলত চীনের কাছে। কিন্তু এখন যেটা করেছে, তারা ব্লকেট দিয়েছে। ব্লকেট মানেটা কি?
নদীর সমুদ্র পথে দুই দিকেই তারা পথ আটকে দিয়েছে, কোনো জাহাজকে যেতে দিচ্ছে না। সব মিলে বোধহয় 11টা জাহাজ এই পর্যন্ত গেছে, চোরা পথে বা যেভাবেই হোক, আলো নিবি হোক, যেভাবেই হোক তারা গেছে, কিন্তু অন্য কোনো জাহাজ যেতে পারছে না। ইরান একটা বিকল্প পথের কথা বলেছিল যে এই পথ দিয়ে যাও, যেতে পারবে, সেটাও এখন বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইরান একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে এবং এটা দীর্ঘদিন চলতে পারেনি ইরানের জন্য। ইরান জানে, ইরান বলছে কি যে আমি স্থলপথে খাবার দাবার আন, স্থলপথে আমি আমার ইম্পোর্টস করব। ইরান একটা 90 মিলিয়ন 9 কোটি মানুষের একটা দেশ, সেই দেশের প্রয়োজন স্থলপথে আমদানির মাধ্যমে পসিবল নয়, কিন্তু শর্ট টার্মেও না, মিড টার্মেও না। ফলে ইরানকে একটা পথ খুঁজে বের করতেই হবে। এখন সেই পথটা কি? দুই পক্ষই কিছু ছাড় দেবে। ছাড়টা কি? এখন যে ফ্রেমওয়ার্ক পাচ্ছি আমরা, যদিও কন্ট্রাডিক্টরি কথা আছে, এক পক্ষে বলছে হ্যাঁ, আরেক পক্ষ বলছে না। যেমন ধরো আজকেই ট্রাম্প সাহেব কি বলেছেন, চুক্তি তৈরি হয়ে আছে। তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, ইন্টারেস্টিং, উনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব দিনে 7টা কথা বলেন, 7টি মিথ্যা কথা বলেন। এই মানে যা তিনি বলেছেন কোনোটাই সত্যি না বলা হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে এই জিনিস। আমরা এখন পাকিস্তানের সোর্স থেকে, ইরানের সোর্স থেকে আমরা জানতে পারছি যে দুই পক্ষই রাজি হয়েছে কতগুলি বেসিক কনসেশন করতে। সবচেয়ে বড় কনসেশনটা কি? তা হচ্ছে এই যে ইরান তার পারমাণবিক যেই শক্তি, পারমাণবিক অস্ত্র বানানোর প্রক্রিয়া স্থগিত করতে সম্মত হয়েছে। কতদিনের জন্যে? প্রাথমিকভাবে 20 বছরের জন্যে। কেমন? এটা একটা পসিবিলিটি। অন্য পসিবিলিটি, ইরানের যেই 440 পাউন্ড, না 900 পাউন্ড বা 440 কিলো এনরিচ ইউরেনিয়াম আছে, আমেরিকা চাচ্ছে ইউরেনিয়ামটা অন্য জায়গায় চলে যাক, ইরানে থাকবে না, রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হোক বা আমেরিকা নিয়ে আসুক, দাবি করেছে তারা। ইরান রাজি নয়। ইরান বলছে এটাকে আমরা লিকুইডিফাই করে ফেলবো, মানে এটাকে আর উইপন গ্রেড থাকবে না, অস্ত্র বানানো যাবে না, এটাকে লিকুইফাইড করে ফেলি আমি। এই প্রস্তাবটি ইরানের কাছ থেকে এসছে, কিন্তু এই প্রস্তাবগুলি এখন পর্যন্ত প্রাথমিকভাবে আলোচনার মধ্যে রয়েছে। সত্যি সত্যি কি হবে আমরা জানি না। আর অন হরমুজ ইরান সম্মত হয়েছে হরমুজটা উন্মুক্ত করে দিতে। যে মুহূর্তে ইরান বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে হ্যাঁ হরমুজ ওপেন, ঠিক তখনই কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে না, ভুল কথা। তার মানেটা কি? ইরানের ভেতরেই একাধিক পক্ষ আছে যারা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, একে অপরের সঙ্গে ফাইট তারা করছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা খুলে দিয়েছি, উইদিন মিনিটস ইরানের রেভলিউশনারি গার্ড স্টেটমেন্ট দিয়েছে যে না, কথাটা ঠিক নয়, আমরা ছাড়িনি, সব জাহাজই আমাদের মাধ্যমে যাবে। এনিওয়ে, এটাকে আমরা বলি রাজনীতির ভাষায় পশ্চারিং। আমরা নাটক করছি আসলে। সবাই চাই একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগে যার যার অবস্থান, শক্ত অবস্থায় আছি আমরা, ছাড় দেব না, পাবলিকলি দেব না। ছাড় যা দেবার আমরা যখন আমরা ঘরে বসবো, মিটিং করব, তখন আমার নিজের ধারণা, আমার কনফিডেন্স দিচ্ছি আমি যে উভয় পক্ষই চাইছে এই যুদ্ধ শেষ হোক। আর একটা অ্যাড করি আমি বলার আগে, লেবানন, ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে লেবানন। ইরান বলছে যে চুক্তি হবে যদি এই চুক্তিটা এক্সটেন্ড করা যায় লেবানন পর্যন্ত। এখন লেবানন তো কার নিয়ন্ত্রণে? বিবি নেতানিয়াহু সাহেবের নিয়ন্ত্রণে। তার নিজের স্বার্থে তিনি চান না লেবাননের শান্তি আসুক। লেবাননের শান্তি আসা মানে তার নিজের অশান্তি বেড়ে যাওয়া। এখন সেখানে কি হয়েছে, ট্রাম্প সাহেব যেটা করেছেন, এবং এটা আমি ট্রাম্প সাহেবকে আমি বাহবা দিচ্ছি, ইউরাম যদি খুশি হবেন, উনি স্পষ্ট বলেছেন নেতানিয়াহুকে, ইউ হ্যাভ টু স্টপ ইট, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ আনপ্রেসিডেন্টেড। কোনো রকমের আলোচনা না করে সরাসরি তিনি তার ট্রুথ সোশ্যালে বলেছেন যে ইউ হ্যাভ টু স্টপ বম্বিং, ইউ হ্যাভ টু স্টপ বম্বিং। they মানে ইউ আর প্রোহিবিটেড ফ্রম বম্বিং লেবানন। উনি বলার কে? একটা স্বাধীন দেশকে তিনি বলছেন ইউ আর প্রোহিবিটেড, তোমাকে নিষিদ্ধ করা হচ্ছে, তুমি বোমা দিতে পারবে না। এটার ফলে নেতানিয়াহুর রাজনৈতিক যেই দাপট ছিল অনেকাংশে লাঘব হয়েছে, কারণ দেশের মানুষের কাছে তার সম্মানহানি হলো। তিনি আগে কি বলতেন, যুদ্ধ তিনি এনেছেন ট্রাম্পকে, এখন ট্রাম্প তাকে কানে হাত ধরে বলছেন তুমি বোমা ফেলতে পারবে না। ফলে ক্লিয়ারলি দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু ট্রাম্প সাহেবকে তো অগ্রাহ্য করার ক্ষমতা নেতানিয়াহুর নেই। ফলে এইটা একটা বড় ভিক্টরি ফর ইরান, যে সত্যি সত্যি লেবাননে যুদ্ধ বন্ধ হয়, যদি সত্যি সত্যি লেবাননে ইসরায়েলি অকুপেশন না হয় শর্ট টার্ম বা মিড টার্মে, সেটা একটা বড় ভিক্টরি ফর ইরান।
ফলে আমরা একটা মাঝামাঝি অবস্থা আছে এই মুহূর্তে, এখন আজ এই মুহূর্তে রাইট দিস মোমেন্ট। আগামীকাল বা পরশু অবস্থাটা আর একটু পরিষ্কার হবে, তখন আবার জানাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই আপনাকে। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে যাই যে একটা কথা আছে যে আপনার সাধু সাবধান। সো আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে যদি বড় বড় স্টোরগুলোতে যান তাহলে যে চুরদের যে ছবিটা টানানো হয়, বেশিরভাগ আমি দেখেছি যে বড় বড় ডিপার্টমেন্ট স্টোর, মেসি সহ অন্যান্য স্টোরে মেয়েদের ছবি অনেক বেশি পুরুষদের চেয়ে, আপনার চোর হিসাবে, যারা বিভিন্ন সময় ভ্যানিটি ব্যাগে বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেন। এক্ষেত্রে বাংলাদেশি মহিলাদের সংখ্যাও সিগনিফিক্যান্ট। এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট তারা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে এই চুরি বন্ধ করার জন্য। এই চুরির কারণে কিন্তু অনেক বড় বড় ডিপার্টমেন্ট স্টোর আপনি জানেন যে বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই, তাদের ব্যবসা বন্ধ করতেছে চুরির কারণে। এবং এখন যে জিনিসটা দেখবেন যে আগে যেখানে এই যে আপনার সিবিএস বলেন, ডুয়ান্ডিটি বলেন, বিভিন্ন ফার্মেসিতে গেলে আমরা সব জিনিস খোলা ছিল, এখন অলমোস্ট 60% জিনিস সব লক করা তাদের থাকে। তো আপনি গিয়ে যখন দেখাবেন আঙ্গুল দিয়ে, তখন ওরা চাবি ওই বাটন পুশ করতে হয়, তারপর লোক এসে সে লক আনলক করার পর সে নিজে আপনার হাতে দিবে যদি আপনি কিনেন। আগে আমরা এটা দেখি নাই, এটা ইটস এ নিউ থিং। বাট নিউ ইয়র্ক সিটি পুলিশ একটি নতুন উদ্যোগ নিয়েছে। সো এটা জানতে চাই একটু যে সবাইকে সতর্ক করার জন্য যে কী ধরনের উদ্যোগ নিয়েছে। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্কের মতো সিটিতে সারা পৃথিবী থেকে মানুষ আসে, এবং এটা ঠিকই বলেছে যে আপনি যদি একটা ফার্মেসিতে ঢুকেন, একটা সাধারণ দোকানে ঢুকেন, দেখবেন টুথপেস্টটাও মানে একটা তালা মেরে রাখা। আগে এগুলো ছিল না, তালা মেরে রাখা, এটা হচ্ছে লজ্জাজনক। মানে এটা আন্তর্জাতিক, এটা কি এখানে মানে এটা কি লুটপাটের রাজত্ব? এবং এটা ঠিক যে মানে বহু রিটেল, যারা রিটেল ব্যবসা করেন, আমাদেরও অনেকেই আছেন আমাদের দেশে, অনেক রিটেল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই চুরি সামলাতে না পেরে। এখন চুরির জন্য এগুলা চুরি কারা করেন, কেউ উনার কাপড়ের, মহিলারা বেশি উনাদের কাপড় টাপড় তল্লাশি এগুলো বেশি করেন, বা মানে যে কোনো জায়গায় ওনারা হাইড করতে পারেন, এই জন্য কিন্তু পুরুষ মহিলা সবাই চুরি করেন। এবং অনেকটাই বলা হয়তো আগে এক সময় যে গরিব মানুষ খালি চুরি করে গরিব মানুষ না, চুরি করে যারা চোর, অভ্যাসগত ভাবে যারা চোর, এবং এই চোররা বারবার চুরি করে। একবার বাড়ির দরিদ্র হয়ে সে একটা সোনার বোতল বা একটা পাউরুটি চুরি করে না, সে চুরি করে পারফিউম, সে চুরি করে মানে অন্য জিনিস যেটা নিত্য প্রয়োজনীয় না, মানে লাক্সারি আইটেম। এগুলো চুরি করতে করতে অবস্থা দাঁড়িয়েছে যে নিউ ইয়র্কের মতো জায়গায় আপনি $500 নিচে যখন চুরি করেন, এটা কোনো বড় মামলা হয় না। যখন পুলিশ ডাকেন, পুলিশ আসে, তাকে নিয়ে যায়, সে খুব সহজে ওই দিনই মানে ওই ডিনারের আগে এসে বেরিয়ে আসতে পারে জামিন নিয়ে, এবং পরের দিনে আবার সে তার নিত্যনৈমিত্তিক কাজের জন্য বেরিয়ে যায়। ধরেন আমাদের বাংলাদেশি কমিউনিটিরও বহু লোক এরকম ধরা পড়েছেন, অনেকে অসচেতনতার কারণে। বাংলাদেশে দেখছেন ছোট দোকান, এখানে এসে বড় দোকানে এই যে মানে পদে পদে যে ক্যামেরা লাগানো, আরেকজন যে নজর রাখছে, এইসব নাই। উনি ডানে বায়ে তাকায়া ওনার শাড়ির মধ্যে বা বুরকার নিচে ঢুকাইয়া দিয়েছেন, পরে উলঙ্গ করে উনাকে বের করে ওনার ছবি ঝোলানো আছে। নিউ ইয়র্কের বহু ডিপার্টমেন্টাল স্টোরে আপনি দেখবেন বাংলাদেশি নারীদেরও ছবি ঝুলানো আছে। এখন গত মানে কোভিড এর পরে এটা খুব বেশি বেড়ে গিয়েছিল অনেকটাই। মানে এখন আপনি আমি এই শব্দটা বলতে চাই না, এমন একটা রাজনৈতিক মানে দলের নাম আসবে যে দলের মানে ছত্রছায়ায় মানে সন্ত্রাস, আপনার দুর্বৃত্তপনা, লুটপাট এসব বেড়ে গেছিল। এখন গত 1 বছর থেকে এটা কমতে শুরু করেছে। পুলিশ কিছু দ্রুত উদ্যোগ নিয়েছে। উদ্যোগটা কিভাবে? যেমন 500 টাকার মামলা নিয়ে উনি গেল, গিয়ার পর উনি জামিন, এটা 30 দিনের মধ্যে এই সমস্ত স্টাডি দেখা গেছে যে এই সমস্ত লোক 30 দিনের পরে আবার সে ধরা পড়ে, আবার সে চুরিতে যায়। এখন আগে একটা ইন্ডিভিজুয়াল মামলা করা হতো, এখন সবগুলো মামলা জড়ো করে, যেমন 3-4টা অপরাধ জড়ো করে যে এই লোক XYZ সে টোটাল এই $5,000 চুরি করছে গত 1 মাসে, গত 2 মাসে। এই ধরনের মামলা করার পরে মানে জামিন পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে। তাছাড়া টহল বাড়ানো হয়েছে, মানে ল্যান্ড টহল, আগে গাড়ি দিয়ে টহল করা হতো, এখন ম্যানহাটনে বা কুইন্সের কোন দোকান থেকে কেউ দৌড় দিলে মানে সে গাড়ি দেওয়ার পিছনে পিছনে দৌড়ে, এখানে তো মানে ধরা যায় না। এখন এগুলা পুলিশ বলেছে যে তারা ল্যান্ড টহল বৃদ্ধি করেছেন, এর ফলে প্রায় 30% মানে চুরি এই বছর কমছে। এবং এই বছর কমছে, এটা একটা উল্লেখযোগ্য জিনিস। কিন্তু এটা এমন কোনো জায়গায় যায় নাই যাতে রিটেলাররা স্বস্তি পাবেন যে চুরি বন্ধ হয়ে গেছে। এবং আমি বিশেষ করে আমাদের কমিউনিটির যারা আছেন সবাইকে বলবেন যে এটা সামান্য একটা ব্লেড চুরি করা বা সামান্য একটা টুথব্রাশ
চুরি করার মধ্যে মানে এটা আপনার কোনো নিত্য প্রয়োজনীয় না। আমাদের মানুষ এমন কোনো জায়গা না যে এমন হাঙ্গারে আছেন তাকে চুরি করতে হবে। আমাদের মানুষ নিজেরা সতর্ক থাকবো। আমরা আশেপাশে যারা আছেন, বিশেষ করে নতুন যারা ইমিগ্রেন্ট হিসাবে আসেন, তাদেরকে বলা যে এদের এই দেশে, আমাদের দেশে তো ওই উত্তম মধ্যম দিয়ে আরেকজন মানে আসে ছাড়াইয়া নিয়ে যায়। এখানে আপনি জেলে যাবেন এবং সারা জীবন আপনার এই অপরাধের রেকর্ডটা থেকে যাবে। তো এইটা, এবং পুলিশের টহল, আইন কানুন এগুলো বদলানো হইতেছে। নিউ ইয়র্কের মতো সিটি বা নিউ ইয়র্কের মতো স্টেট এই ধরনের চুরি চামারি বেশি দিন এফোর্ড করতে পারবেন না। সুতরাং আমি এই ব্যাপারে আমাদের কমিউনিটিকে সতর্ক থাকার জন্য অনুরোধ করতেছি, এবং চোখ কান খোলা রাখবেন। আবার মানে নিজে আবার খবরদারি করতে যায় না। আপনি আরেকটা দোকানে বাজার করতে গেছেন, গিয়া দেখবেন আরেকজন চুরি করতেছে, আপনার দায়িত্ব না ওই চুরিকে ধরা। মানে এই সমস্ত কাজ করতে গিয়ে আমাদের বাংলাদেশি লোকজন মানে অন্যের কাজে বাদবুরি করাটার একটা অভ্যাস আছে। সেখানে গিয়ে আপনি মারামারিতে পড়বেন, আপনার জীবন ঝুঁকিপূর্ণ হবে। এটা পুলিশের কাজ, কর্তৃপক্ষের কাজ, তারা এই ব্যাপারে তৎপর আছে এবং এটার পরিস্থিতির উন্নতি হচ্ছে। তো এটা স্বস্তির খবর, কিছুটা হলে উন্নতি হচ্ছে এবং আইনটা বদলেছে। যে আইনের বদলের কারণে তারা দ্রুত এখন জামিন পাচ্ছে না এবং শাস্তিটা নিশ্চিত হচ্ছে। জি আবু তাহের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে সময় দেওয়ার আমি জন্য হাসান অনেক ভাইকে ধন্যবাদ। আমি হাসান ভাইকে নিজে একটা ধন্যবাদ দিতে চাই যে মানে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে আমেরিকার একজন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলছে যে স্টপ বম্বিং। এই ধরনের বোল্ড মানে একটা প্রেসিডেন্ট, উই শুড প্রাউড ফর হিম। থ্যাংক ইউ। একজন কমেন্ট লিখেছেন, ওটা ফান্দে পড়িয়া বোগা কান্দে রে। আমি জানি না সত্যমের এ কেন কি লিখেছেন উনি, আমার কোনো কমেন্ট নাই। একজন দর্শক কমেন্ট লিখেছে ফান্দে পড়িয়া বোগা কান্দে রে। এটা কি বুঝাইছে তাও জানি না। উনি কোন কান্দনে উনার মানে উনি লিখতেছেন উনিও জানেন। এটা আমারও কোনো মন্তব্য নাই। মানে ইরানের লোক তার জন্য কাঁদতেছে। এই আমেরিকায় বসে বহুত মানুষ আমেরিকা বিদ্বেষী, আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, আবার অনেকে ভালোবাসেন। আর ওই ভাই হয়তো মানে আমাদেরকে ভালোবেসে লিখছেন। উনার জন্য শুভেচ্ছা থাকলো আমাদের। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জানাব মোহাম্মদ আফজাল, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খুবন, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাদের সবাইকে। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, ইউএসএ এবং নেপা হোলসেল প্রেজেন্স 30তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো 2026 অনুষ্ঠিত